রাসেল আছির সাথে, আমার সাথে আছে মাসুম, এবং আজকের অতিথিরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএম এ। আশা করছি পুরোটা সময় উপভোগ করবেন আজকের এই এপিসোডটি। জুবাইর, আমি সরাসরি আমাদের ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটা আমার সাথে ঘটেছিল চিটাগাঙে। ঘটনাটা প্লেস অ্যাকচুয়ালি হচ্ছে কর্নেলহাট থেকে টাইগার পাস যাওয়ার পথে যে পুরান যে হাইওয়েটা আছে, সেই পুরান হাইওয়েতে এই ঘটনাটা ঘটেছিল। ঘটনাটা ছিল যে আমি ওই রাস্তাটা প্রসেস হয়েছিলাম। ঘটনাটা ছিল এরকম যে আমি ওই রাস্তাটা ব্যবহার করে, পুরান হাইওয়েটা ব্যবহার করে আমি টাইগার পাস থেকে কর্নেলহাটের দিকে হেঁটে যাচ্ছিলাম। তো ওই রাস্তাটা মাগরিবের পরে আসল ভাই খুব বেশি খালি থাকে, খুব কম গাড়ি চলাফেরা করে এবং লোক প্রাইভেট কারগুলো তো খুব কমই চলাফেরা করে। তো ওই রাস্তাটা আমি হেঁটে ক্রস করছিলাম। তো কিছুক্ষণ পর পর আমার পাশ থেকে গাড়ি ক্রস করে যাচ্ছিল। তো আমার শ্যাডো সামনের দিকে পড়ছিল। তো এরকম কিছুক্ষণ হাঁটার পরে আমি করলাম যে আমার শ্যাডোর পাশাপাশি যখন কোনো গাড়ি আমাকে পাস করছে, একটা কুকুরের শ্যাডো সেটা আমার সাথে সাথে পড়ছে। তো আমি জাস্ট একটা কুকুরের শ্যাডো, এটা কোনো বড় ব্যাপার না, কিন্তু কিছু যাওয়ার পরে আমি লক্ষ্য করলাম যে শ্যাডোটা আমার খুব নিকটে চলে আসতেছে। তো আমি পিছিয়ে ঘুরে দেখলাম যে একটা কুকুর, কিছুটা দূরত্বে আমার একটা কুকুর আছে, কিন্তু ওই কুকুরটা খুব দ্রুত গতিতে আমার দিকে আগে আসতেছে, মানে নট রানিং বাট খুব স্পিডে হেঁটে আমার দিকে চলে আসতেছে। আমি শ্যাডো দিয়ে বুঝতে পারছি যে কুকুরটা আমার দিকে আসতেছে। তো এতটা কাছে চলে আসছে আমার পা প্রায় টাচ করতেছে। তো আমি টার্ন অ্যারাউন্ড করলাম। টার্ন অ্যারাউন্ড করার পরে আমি সেই কুকুরটাকে পা থেকে একটু নাড়া দিয়ে ওটাকে একটু দূরে সরানোর চেষ্টা করলাম। তো কুকুরটা সরে গেল। কিছুক্ষণ পরে আবার আমি লক্ষ্য করলাম যে সেই কুকুরটা আবার আমার কাছে চলে আসছে। এবার আমি যখন কুকুরটার দিকে তাকালাম রাসেল ভাই, এটা কোনো অর্ডিনারি কুকুর মনে হচ্ছিল না। এটা মানে কুকুরের চোখটা, দাঁতগুলো একটু বড় বড় এবং লালা পড়তেছে মুখ থেকে। তো আমি মানে একটু ভয় পাই এবং একটা পাথরের টুকরা নিয়ে তার দিকে থ্রো করি, যেটা তার গায়ে মূলত লাগেই না, সে মানে তার পাশ দিয়ে চলে যায় আর কি। তো কিছুক্ষণ পরে আমি আবার হাঁটা শুরু করার পরে কিছুক্ষণ পরে আমি আবার লক্ষ্য করলাম যে শ্যাডোটা আবার আমাকে ফলো করতেছে। তো আমি যখন টার্ন করলাম তখন আমি আসলে বুঝলাম যে শ্যাডোটাই আমাকে ফলো করতেছে, কারণ সেখানে কোনো কুকুর ছিলই না, সেখানে শুধু শ্যাডো ছিল। তো এই শ্যাডোটা আমি দেখে আমি মানে থমকে যাই যে কি ব্যাপার, শ্যাডো দেখতে পাচ্ছি কিন্তু কুকুর দেখতে পারছি না কেন। এবং লাইটের আলোতে আমার শ্যাডো ছিল এবং কুকুরের শ্যাডোটাকে আমি দেখতে পাচ্ছি, এবং কুকুরটা অনেকটা দৌড় দিয়ে এসে আমার শ্যাডোর উপরে, আমার শ্যাডোর উপরে লাফ দিল। এই লাফ দেওয়ার সাথে সাথে আমার মনে হচ্ছে যে আমার শরীরের ভিতরে আগুনের মতো করে পুরো মানে পুড়তেছে, পুরো টেম্পারেচার হঠাৎ করে আমার মনে হয় যেন খুব বেশি বেড়ে গেছে। তো তারপরে আমি ওই রোডটা ধরে কিছুক্ষণ হেঁটে আমি আমার মানে যেখানে আমার যাওয়ার কথা সেখানে গিয়ে আমার ফ্রেন্ডের সাথে দেখা করি। তো আমার ফ্রেন্ড আমাকে বলেছিল, পরে এটা আমি আগে জানতাম না, এই ফ্রেন্ড আমাকে বলেছিল যে আমি যখন সেখানে পৌঁছাই তো ও আমার সাথে কথা বলার চেষ্টা করে অনেক, কিন্তু আমি ওর সাথে ঠিক মতো কথা বলি না, হ্যাঁ হুঁ এরকম শুধু জবাব দিই। তো পরবর্তীতে আমার গায়ে হাত দিয়ে দেখে যে খুব বেশি টেম্পারেচার। তো সে আমাকে বলে যে তোর তো খুব বেশি টেম্পারেচার, তুই চলে যা, বাসা চলে যা। তো আমার গাড়িতে করে দিয়ে আমি বাসা চলে আসি। আমার ঘটনাগুলো শুরু হয় রাসেল ভাই বাসা আসার পর থেকে। বাসায় যখন আমি ফিরি তখন আমার মা বসেছিলেন খাবার টেবিলে। তো উনি আমার জন্য অপেক্ষা করছিলেন। তো আমি সে যখন খেতে বসি, তো গ্লাসে আমার মা আমাকে পানি দিই। তো ওই গ্লাসের মধ্যে আমার নিজের রিফ্লেকশন হচ্ছিল। তো এই রিফ্লেকশনে যখন আমার চোখ পড়ে আসবে তখন মনে হচ্ছে যে আমার শরীরের ভিতর থেকে কিছুটা বের হচ্ছে, মানে মনে হচ্ছে কেউ আমার শরীর থেকে আমার আত্মাটাকে টেনে বের করতেছে। প্রচন্ড রকমের আমি ব্যথা পাচ্ছি এবং পুরো শরীর তখন জ্বলতেছে আগুনের মতো। এবং ওই রিফ্লেকশনে তখন আপনি কি দেখছেন? আপনি নিজেকে দেখছেন? আমাকে নিজের কিন্তু ধোঁয়াশা মানে একটা আলোর মতো কিছুটা বের হচ্ছে এরকম, এবং আমি ওটা সহ্য করতে পারতেছি না। তো আমি ওই রিফ্লেকশন যে গ্লাস থেকে হচ্ছিল, গ্লাসে চাপতে গ্লাসকে ভেঙে ফেলছি একেবারে হাতের মধ্যে। এবং এটা ভেঙে ফেলার পর রাসেল ভাই আমার হাত থেকে মানে আমার জুতো আমার হাত দেখে যে গ্লাস আমি হাতে ব্যথা পেয়েছি কিনা, আমার হাত দেখে কিন্তু আমার হাতে কোনো কিছুই হয়নি। কিন্তু আমি যখন টেবিল থেকে উঠে যাই তখন রাসেল ভাই আম্মু দেখে যে টেবিলের মধ্যে ব্লাড পড়ে আছে। কাচের গ্লাস ছিল, ওটা ভাঙার মানে হাতের মধ্যে ভাঙার ফলে রক্ত মানে কেটে গিয়ে ব্লাড পড়ছে, কিন্তু আমার হাতে কেউ কোনো কাট বা কিছু নেই, কিন্তু টেবিলের উপর রক্ত ছিল। আচ্ছা, আমি আমার রুমের মধ্যে চলে যাই। আমার আম্মু যখন পরবর্তীতে রক্ত দেখে আমার আম্মু আমার পিছিয়ে পিছিয়ে আসে, এসে বলে কি ব্যাপার তোর হাত থেকে তো কেটে গেছে, রক্ত পড়তেছে দেখি। তো তখনই আমার আম্মু তখন উপস্থিত ছিল। তখনই আমি আমার রুমে যে মিরর আছে সেটার দিকে তাকাই। এই সেম ঘটনাটা আবার আমার সাথে হচ্ছে, রিফ্লেকশন আমার মনে হচ্ছে যে আমার শরীর জ্বলতেছে এবং আমার শরীর থেকে কিছুটা বের হচ্ছে, প্রচন্ড পেন হইতেছে। তো আমি ওই গ্লাসটা কি রাসেল ভাই কোনো কিছু মানে বেসিক্যালি আমার হাত দিয়ে আঘাত করে ভাঙছি, এবং ও মিররটা ভাঙার পরে আমার সেই ব্লাড পড়তেছে, কিন্তু কোনো স্ক্র্যাচ, কোনো শরীরে কোনো স্ক্র্যাচ নাই। তো
এই জিনিসটা এটা মানে বেসিক ঘটনা। এরপর আসল ভাই প্রায় 2-1 দিন আমার সাথে এরকমই যায় যে আমি কোনো রিফ্লেকশনে সহ্য করতে পারতেছি না, এবং ওই রিফ্লেকশন যেটার মধ্যে হচ্ছে আমি সেটাকে ভাঙার চেষ্টা করতেছি, এবং আমার সাথে যে কথা বলতেছে আমি তার সাথে আমার ঝগড়া লেগে যাচ্ছে, তার সাথে আমি মারামারি করতেছি, মারতে উঠে গেছি বা খুব মানে ধস্তাধস্তির মতো করে ফেলতেছি। তো এটা দেখার পরে আমার আম্মু আমার মামার কাছে যাই, আমার আম্মুর চাচাতো ভাই উনি, ওনার কাছে যাই। যাওয়ার পরে ওনাকে জানানো হয় যে এরকম এরকম ব্যাপার। তো উনি আমার কাছ থেকে ফার্স্টে জানতে চায় যে কি মানে কি সমস্যা। তো আমি তো ওনাকে বলতেই পারতেছি না যে কি সমস্যা, কারণ ওনার সাথে কথা বলা মানে হচ্ছে আমার সাথে আবার ওনার সাথে ঝগড়া লেগে যাচ্ছে। তো উনি আমাকে আপনার জিন ইয়ে করার জন্য, প্রসেসটা ইয়ে করার জন্য উনি কিছু সুরা এবং তেল এবং এই ধরনের কিছু ইয়ে করে, তো আমি কিছুটা তখন স্বস্তি বোধ করি। তারপর আমি ওনাকে সম্পূর্ণ ঘটনাটা বলি যে এরকম 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 ব্যাপার। তো পরবর্তীতে উনি যত সম্ভব জিন হাজির করেন বা জিনের সাথে কোনোভাবে কথা বলেন এবং মানে কি সমস্যাটা জানার চেষ্টা করেন। তো ওই জিন যেটা জানায় সেটা হচ্ছে যে আমি কোন একটা খারাপ জিন বা কোন একটা খারাপ কিছু দ্বারা প্রসেসড। তো যে নর্মাল যে নিয়মে আপনার হয়তো জানা আছে রাসেল ভাই, যে নর্মাল যে নিয়মে জিন ইয়ে করা হয়, প্রসেস থাকে, সেটা ইয়ে করা হয়, ছাড়ানো হয়, তো সেভাবে কিন্তু কিছুই কাজ করতেছে না। তখন পরবর্তীতে বলা হয় যেটা যে সেটা আমার শরীরের মধ্যে প্রবেশ করছে, তো আই হ্যাভ টু মেক আ ওয়ে যে সে ওই শরীর থেকে বের হয়ে আসতে পারে। আচ্ছা, ওকে। তো কিভাবে ওয়েটা করতে হবে, তো আই হ্যাভ মানে আমার শরীরের মধ্যে একটা কাট দিতে হবে, এটা কাটতে হবে আমার শরীরের মধ্যে, কোন একটা অংশের মধ্যে কিছু একটা কাট করে সেখান থেকে সেটা ব্লাড বা অন্য কোনো ওয়েতে বের হয়ে আসবে। তো এট দ্য এন্ড আমার মামা ও ফার্স্টে রাজি ছিল না, আমার মাও এটা কিভাবে সম্ভব হয়েছে। পরবর্তীতে আমার মামা বলে ওকে ঠিক আছে আমরা দেখে নেবো কি হচ্ছে না হচ্ছে। দেন ইয়ে করা হলো আমার সূরা জিন এবং অন্যান্য সূরা এবং কিছু ইয়ে করে আমার পিঠের ডান পাশে রাসেল ভাই প্রায় 6 ইঞ্চির মধ্যে করে কেটে ফেলা হয়েছে। আচ্ছা, 6 ইঞ্চির মতো কেটে ফেলা হয়েছে এবং কিছু সূরা এবং তাবিজ এবং যা মামা করতে পারেন আর কি করছেন ইনশাআল্লাহ। তারপর সেখান থেকে রাসেল ভাই মানে রক্ত বের হচ্ছে এবং আমি আস্তে আস্তে আমার শরীর থেকে মানে রিলিফ যে হচ্ছে সেটা বুঝতে পারতেছি, আক্ষরিক করতে বুঝতে পারছি যে আমার শরীরটা আস্তে আস্তে করে রিলিফ হচ্ছে। কিছুক্ষণ পরে আমার শরীরটা মোটামুটি নিস্তেজ হয়ে যায়। নিস্তেজ হয়ে যাওয়ার পরে আমার যখন জ্ঞান ফিরে বা আমার যখন ঘুম ভাঙে, তখন আমি বুঝতে পারি যে আমার শরীরটা মোটামুটি এখন রিল্যাক্স, মানে আমার শরীরে আমি আর কিছু ফিল করতেছি না। এতক্ষণ যেটা মনে হচ্ছে যে আমার শরীরের মধ্যে আরেকটা সত্তা আছে, ঠিক আছে, আমি দুইটা জিনিস আমার মধ্যে ফিল করতে পারতেছি, তো ওইরকম কোনো কিছু আর ফিল করতে পারছি না। তারপর মোটামুটি আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমার শরীর ঠিক হয়ে যায়। এখনো ওই যে বাকি যে কাটগুলো ছিল, যে প্রথমে গ্লাস এবং অন্যান্য কারণে যে কাটগুলো হয়েছে, সেগুলো আমার শরীরে না থাকলেও পিঠে যেটা শেষে একবার যেটা কাটা হয়েছিল সেটা এখনো দাগ আছে, এটা 6টা স্টিচও পড়েছে। আপনার এই যে মানে কাটা হলো এবং তারপরে শরীরটাকে আগে চেয়ে হালকা মনে হয়েছিল বা মনে হচ্ছিল, যে ডিফারেন্সটা কি আপনি বুঝতে পারছিলেন কিনা? হ্যাঁ, ডিফারেন্সটা অবশ্যই আছে। কেমন সেটা একটু যদি বলতেন সবাইকে। নরমালি যেমন আমাদের শরীরে এখন আমি হালকা একটা বোধ করতেছি, যখন আমার এরকম মানে যখন আমি প্রসেস ছিলাম তখন আমার মধ্যেই মনে হচ্ছে যে আরেকটা সত্তা আছে, এবং মানে এটা হচ্ছে যে যখন কোনো রিফ্লেকশন দেখতাম আমি, তখন মনে হচ্ছে যে ওই সত্তাটা বের হয়ে যাচ্ছে আমার শরীর থেকে। মানে সামথিং ইজ খুব পেইনফুল আমার শরীর থেকে বের হচ্ছে, এবং আমার চামড়া মাংস এগুলো আটকে রাখছে তাকে বের হতে। যেমন আমার শরীরের ভিতরে যখন আপনি হাড় টেনে বের করলে যেরকম আমি ব্যথা পাবো, যে আমার চামড়া এবং মাংস কখনো বের করতে দিবে না ওটাকে, জাস্ট অনেকটা এরকম, যেমন খুব প্রচন্ড পেন হচ্ছে মাংসের মধ্যে এবং চামড়ার মধ্যে। এরকম কষ্ট আপনি কতদিন পেয়েছেন? এই কষ্ট আমি 3-4 দিন পেয়েছি। 3-4 দিন। এবং মানে আপনি পরবর্তী যে ঘটনাটা আমরা একটু পরে আসবো আরেকজনের ঘটনার পরে, তখনই অনেকে বুঝবেন যে আপনাদের ফ্যামিলিতে বহুদিন ধরে এই সমস্ত জিনিসের প্র্যাকটিস ছিল, এবং মানে খুব তাড়াতাড়ি ফ্যামিলির লোকজন ধরেও ফেলেছিলেন। এবং লাস্ট যে উইকে আপনি ঘটনা শেয়ার করেন, লাস্ট মান্থে, তখন ঘটনা শেয়ার করার পরে আপনার মামা কাছে আপনাকে আবার নিয়ে যাওয়া হয়, এবং তিনি কি আবার মানে কোনো কিছু আপনাকে হ্যাঁ, মামা আসলে প্রথমত বলতে গেলে বকাই দিয়েছেন আমাকে, যে তোমার উচিত ছিল যে মানে ঘটনাটা আমাকে ওভাবে খুলে বলা। কারণ আমার অ্যাক্সিডেন্টের ব্যাপারটা আম্মু এরকম জানতো যে আমি শ্যামলীতে আমাকে মানে অজ্ঞান অবস্থা পাওয়া হয়েছে, তারপর সেখান থেকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু মানে বাসে যে আমার সাথে একজন লোক ছিল সে আমাকে এরকম করে করার চেষ্টা করছে। তো এই ঘটনাটা আমি কখনো মাকে বলিনি। এই মা ফুর্তি দেখে মানে ভূতে হানতে এই ঘটনাটা শুনতে পারছে। তো পরবর্তীতে মা যখন মামার কাছে নিয়ে যায়, মামা আমাকে বলে যে তোর সাথে বাসে যে ছিল সে সামথিং গুড, সে ভালো ছিল, মানে সে তোকে সাহায্য করার চেষ্টা করতেছিল,
এবং বাসের নিচে যে যাকে আমি দেখতে পাচ্ছি সে খারাপ ছিল, সে আমাকে ইয়ে করার চেষ্টা করছে। তো আমি অ্যাকচুয়ালি সে যখন যে লোকটা বাসে ছিল যে আমাকে সাহায্য করার চেষ্টা করতেছিল, আমি তাকে বারবার ইগনোর করে গেছি। আমি যদি তাকে ইগনোর না করতাম, হয়তো তার কথা সাড়া দিতাম, তাহলে হয়তো কি যে আমি আসাদ গেটে নামতাম না বা এরকম কোন সমস্যার মুখে পড়তামই না। রাইট, যারা ঘটনাটা শুনেছেন তাদের নিশ্চয়ই মনে আছে, এবং সেদিন এই ঘটনাটা অনেক বেশি প্রশংসিত হয়েছিল, আপনাদের সবার অনেক বেশি, মানে একদম ভয় ধরিয়ে দিচ্ছিল রাতের বেলায়। এনিওয়েজ, আমরা চলে যাবো আবারও ঘটনায়, এবং আমাদের সাথে নতুন আরেকজন জয়েন করেছেন। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন? থ্যাংক ইউ রাসেল ভাই। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি মোহাম্মদ আলভি ওমর বলছি। জি, আমি এসেছি ওয়েস্ট ধানমন্ডি শঙ্কর থেকে, কারেন্টলি ডুইং মাই এ লেভেলস ফ্রম প্রাইভেট। ওকে, যাই হোক, আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা বলার আগে আমার রেসিডেন্সি একটু ডিসক্রিপশন দিতে হবে। আমি অ্যাড্রেসটা হাইড করছি, অ্যাড্রেসটা আমি বলছি না এক্সাক্ট অ্যাড্রেসটা। তো আমার রেসিডেন্টটা হচ্ছে, ইটস কোয়াইট অ্যান ওল্ড কম্পার্টমেন্ট। ইট ওয়াজ বিল্ট ইন 1972। এটা 1972 তে করা হয়েছিল। তো আমাদের কম্পার্টমেন্টটা হচ্ছে 5টা বিল্ডিং। একদম ফার্থেস্ট লেফটে হচ্ছে এন্ট্রেন্স, ওইখান দিয়ে আমরা ঢুকি আর কি। তো ঢুকার পরে হচ্ছে আপনার গার্ড রুমের সাথে একদম ভার্টিক্যালি হচ্ছে বিল্ডিং নাম্বার 3, তার ডান পাশে হচ্ছে বিল্ডিং নাম্বার 2, তার ডান পাশে হচ্ছে বিল্ডিং নাম্বার 1, যে বিল্ডিং এ আমি থাকি। ওকে, তার পিছনে হচ্ছে বিল্ডিং নাম্বার 4 আর বিল্ডিং নাম্বার 5, সেই দুটো হচ্ছে হরাইজন্টাল। তো আমাদের মেইন এই কম্পার্টমেন্টটা মানে অনেক আগে থেকে আমি শুনেছি ওখানে যাওয়ার পর আমাদের মুরব্বীদের কাছ থেকে এবং বিভিন্ন লোকজনের কাছ থেকে, যে এই প্লেসে নাকি মানে কিছুটা হন্টেড, এখানে অনেক রকম প্যারানর্মাল অ্যাক্টিভিটিস ঘটে, ইনসিডেন্টস ঘটে। তার কারণ হচ্ছে আপনার এটা মানে 1970 ওয়ারের সময় অনেক এখানে নাকি অনেক কিছু টর্চার করা হয়েছে, এখানে গণকবরও ইভেন দেওয়া হয়েছে। আর এটার পাশে একটা শ্মশান ছিল একটা সময়, আর এটা কাইন্ড অফ পরিত্যক্ত একটা এলাকা ছিল, আশেপাশে জঙ্গল ছিল অনেক। তো আমাদের যে কম্পার্টমেন্টের মূল মানে সবকিছু শুরু হয় হচ্ছে একটা প্লেস থেকে, সেটা হচ্ছে একটা ন্যারো স্পেস, একটা ন্যারো প্যাসেজ হয়ে, সেটা হচ্ছে আপনার বিল্ডিং নাম্বার 5 এর পরে। ওইখানে হচ্ছে মূলত 3টা নারকেল গাছ আছে ঢুকতে প্যাসেজটার, আর একদম শেষে আসে হচ্ছে একটা ম্যানহোল। ওই ম্যানহোলের মধ্যে আমাদের ওখানে যারা আর কি মারা যেতেন কম্পার্টমেন্টের ভিতরে, ওইখানে তাদের লাশটা ধোয়ানো হতো। লাশ ধোয়ানোর পরে পানিগুলো ম্যানহোলের মধ্যে দিয়ে ড্রেন আউট করে দেওয়া। ওকে, এই জায়গাটা ইম্পর্টেন্ট, এই জায়গাটা মনে রাখা, তাই না? জি জি। ওকে, তো আমার সাথে যে কাহিনীটা ঘটে, আমি ছোটবেলা থেকে এই সমস্ত জিনিস একটু বেশি অ্যাট্রাক্টেড ছিলাম, মানে আমি এইসব প্যারানর্মাল জিনিসটা অনেক বেশি রিসার্চ করতাম, মানে ভূতের গল্প অনেক আমার জানতে ইচ্ছা হতো। আমি ভূতের গল্পের বই অনেক পড়তাম, সবার কাছ থেকে ভূতের গল্প জানতাম, বের করতাম। তো আমার স্টোরিটা ঘটে হচ্ছে আপনার 2005 এ, when I was in স্ট্যান্ডার্ড 4, আমি তখন স্ট্যান্ডার্ড 4 পড়ছি। তো হঠাৎ করে রাত্রেবেলা আমার শুরু হলো যে আমি প্রত্যেকদিন রাত্রে একটা অনেক বাজে নাইটমেয়ার দেখতাম। তো নাইটমেয়ারটা দেখার পর আমার 3টা থেকে 3:30টার মধ্যে উইদিন দিস টাইম আমি ঘুম থেকে উঠে যেতাম এবং উঠে প্রচন্ড ভাবে চিৎকার করতাম, অ্যাজ ইফ যে আই এম অ্যাপ্লাইং মাই ফুল স্ট্রেংথ অফ মাই বডি ইন শাউটিং। আমি প্রচন্ড অনেক জোরে চিৎকার করতাম। তো তাতে যেটা হতো, আমার আম্মুর ঘুম ভেঙে যেত, আমার আম্মু উঠে আসতো, এসে আয়াতুল কুরসি টুরসি পরে সূরা টুরা পরে আমাকে আবার ঘুম পাড়ায় দিত। তো এরকম 2-3 দিন হওয়ার পর আম্মু জিনিসটা দেখলো যে মানে জিনিসটা অনেক খারাপ হচ্ছে, মানে আমি ঠিকভাবে খেতে পারছিলাম না, আমি ঠিকভাবে কোনো কিছু করতে পারছি না, আমি স্কুলে যেতে পারছিলাম না, পড়তে পারছিলাম না, কোনো কিছু ঠিকভাবে করতে পারছিলাম, আমার অ্যাটিটিউড বিহেভিয়ার চেঞ্জ হয়ে যাচ্ছিল, আমি একটুতে রেগে যাচ্ছিলাম। তো আম্মু যে জিনিসটা করলো, আমার একজন হুজুর ছিলেন, উনাকে আম্মু কথাটা বললো, জিনিসটা এক্সপ্লেন করলো, আমি এরকম করি। তো হুজুর আপনার এরকম আমাকে সেই করলো, মানে একটু সূরা টুরা পরে আমার শরীরটা বন্ধ করার চেষ্টা করলো, পানি পড়াও দিল, বাট জিনিসটা সেরকম একটা কাজে দিল না। অলমোস্ট আপনার 7 দিন 1 সপ্তাহ আমি এভাবে সাফার করছি। প্রত্যেক দিন রাত্রে আমি এরকম আমার বাজে স্বপ্ন দেখতাম, রাত 3টা 3:30টার মধ্যে আমি উঠে যেতাম এবং উঠে যে প্রচন্ড জোরে চিল্লাতাম, আমার গলার রক্ত সব বের হয়ে যেত। সাধারণত আমি এত ছোট বয়সে আমার এত শক্তি থাকতো না চিল্লানো, বাট আমি তাও চিল্লাতাম। ইভেন আমাদের নেইবাররা যারা ছিল বাসায়, নেইবাররাও এসে অনেক কমপ্লেন করতো যে আপনার বাচ্চা এরকম রাত্রেবেলা চিল্লায়, ব্যাপারটা কি, আপনি কিছু দেখান, হুজুর টুজুর দেখান। তো ফাইনালি যেটা আম্মু হুজুরকে একটু জোর করে বলার কারণে হুজুর যেটা করলেন, একদিন সকালবেলা আমি এরকম মানে সকাল না, রাত 3টা 3:30টার সময় এরকম উঠছি। উঠার পর আমার স্পষ্ট মনে আছে, মানে জিনিসটা এখনো চোখে ভাসে, যে আমি দেখলাম আমি আম্মু রুমে তখন শুতাম, যেহেতু এই কারণের জন্য আম্মু আমার সাথে আম্মু রুমে শুতো। তো আমি আম্মু রুমের একদম দরজার মাথায় দেখলাম যে হুজুর দাঁড়িয়ে আছেন, উনি ঢুকছেন আমার রুমে। আচ্ছা। তো ঢোকার পর আমাকে পুরো আনড্রেস করলো, আনড্রেস করার পর একটা ব্ল্যাঙ্কেট দিল, ব্ল্যাঙ্কেট দিয়ে আমাকে শোয়ানোর পর আমার মাথায় হাত বুলাই দিল। এরপরে আমি শুনলাম যে আজান হচ্ছে। হুজুর বললেন যে বাবা চিন্তা করো না, আজকের পর থেকে সবকিছু ঠিক হয়ে যাবে। তো সকালবেলা আমি উঠার পর মানে ওই দিন আমি স্কুলে যেতে পারি না, আমার তখন পরীক্ষা চলছিল, পরীক্ষা মিস হচ্ছিল। তো আমি সকালবেলা উঠার পর যে জিনিসটা আমি লক্ষ্য করি সেটা হচ্ছে আমার ডান হাতে ঠিক আপনার মানে শোল্ডারের নিচে, মানে আপার আর্মে হচ্ছে আপনার একটা তাবিজ লাগানো। আচ্ছা, একটা তাবিজ লাগানো।
এবং এই তাবিজটা যতদিন আমার সাথে ছিল মানে একদম মানে লাইক অলমোস্ট 3 মাস আমার সাথে তাবিজটা ছিল। 3 মাসের মধ্যে আমার সেরকম কোনো কাহিনী হয় না। আই ওয়াজ টোটালি রিলিভড। আমি কোনো বাজে স্বপ্ন দেখতাম না, কিছু দেখতাম না। এবং সব থেকে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে রাসেল ভাইয়া, যে 3 মাস পর এই তাবিজটা হঠাৎ করে উধাও হয়ে যায়। তো হঠাৎ করে তাবিজটা উধাও হয়ে যায়। তো আমি আম্মুকে জিজ্ঞেস করছিলাম যে আম্মু তাবিজটা কই? আম্মু আমাকে বলছে এটা নিয়ে এত চিন্তা করো না, তাবিজটা তাবিজের জায়গায় চলে গেছে। যেহেতু আমি ছোট ছিলাম, আম্মু আমাকে জিনিসটা অত একটা ডিটেলসে বলেনি। তো আম্মু আমাকে জিনিসটা সবকিছু এনক্লোজ করছে, মানে রিভিল করছে। সেটা হচ্ছে আপনার 2012-এ আমরা আমার একটা সিনিয়র ফ্রেন্ডের গ্রামে যাই গোপালগঞ্জে। ওখানে আমরা একটা বারবিকিউ পার্টি করি। বারবিকিউ পার্টি করার পর আমরা রাত্রেবেলা আপনার এরকম ভূতের কাহিনী নিয়ে গল্প করছিলাম। তো তখন আমি আম্মুকে ইনসিস্ট করি যে আম্মু আমার সাথে ছোটবেলা যে কাহিনীটা ঘটছিল ওটা তুমি আমাকে একটু ঠিক করে বলো, এখন তো আমি বড় হয়েছি। তা আম্মু বলে যে হ্যাঁ তোমার সাথে এরকম কাহিনী ঘটছিল, তোমার যে মেইন কাহিনীটা হয়েছিল তুমি হাফ পজেস ছিল, তোমাকে অলরেডি একটা খারাপ জিন পজেস করছিল, বাট পুরোপুরি পজেস করতে পারেনি, কারণ ঠিক সময় হুজুর তোমাকে তাবিজটা দিয়েছিল। আমি তাবিজটার কথা জিজ্ঞেস করার পর আম্মু বলে যে হুজুর আমাকে বলেছিল যে 3 মাস পর্যন্ত তোমার এই তাবিজটা ইউজ করতে হবে, আর 3 মাসের আগে যদি আপনি মনে করেন যে আপনার বাচ্চা সুস্থ হয়ে গেছে তাহলে আপনি তাবিজটা ফেলিয়ে দিবেন, কিন্তু কোথায় ফেলাবেন সেটা হচ্ছে কোনো সমুদ্র কিংবা কোনো নদী, কোনো পুকুর টুকুরও চলবে না, কোনো ডোবায়ও না, অথবা তাবিজটা আপনার পুরাই দিতে হবে। আর 3 মাস পরেই তাবিজটা আমার হাত থেকে গায়েব হয়ে গেছে। আচ্ছা রাসেল ভাই, আমি যে স্বপ্নগুলো দেখতাম এটাই খুব ইম্পর্টেন্ট, যে এই স্বপ্নগুলো, যে এখন আমি জানতে চাচ্ছি যে আপনার কি স্বপ্নগুলো দেখে দেখে আপনি ঘুম ভেঙে যেত? আচ্ছা, আমার মানে দেখা মতে এখন যতটুকু মনে আছে, মনে থাকার মধ্যে 3টা স্বপ্ন আমার এখনো চোখে ভাসে। মানে যে 3টা স্বপ্ন আমি সব থেকে ভয় পেয়েছিলাম, সেই 3টা স্বপ্ন হচ্ছে, প্রথম যে স্বপ্নটা সেটা হচ্ছে আমি এরকম স্বপ্নের মধ্যে এটা দেখছি যে আমি আমার রুম থেকে বিছানা থেকে উঠেছি, ওঠার পর আমি আমার রুমের গেট থেকে বের হচ্ছি। তো গেটের লেফট সাইডে হচ্ছে আমাদের মেইন ডোর, মানে যেখান থেকে আমরা বেরোবো বাসার থেকে, তো আমার ফ্ল্যাট থেকে যেখান থেকে বেরোতে হয়। তো মেইন ডোরের সামনে আমি দেখি দরজাটা খোলা, ইট ওয়াজ টোটালি ডার্ক, সব লাইট টাইট অফ। একটা মানে সাদা হোয়াইট কালারের একটা ফিগার দাঁড়িয়ে আছে মেইন ডোরে, এন্ড ইট ওয়াজ গ্লোয়িং, মানে অ্যাজ ইফ ও আমাকে চাচ্ছে যে আই উড ফলো হিম, আমি ওকে ফলো করি। তো যথারীতি মানে ও সামনে আগানো শুরু করছে, আমি ওর পিছে হাঁটা শুরু করছি। ও আমাকে সিঁড়ি দিয়ে নামিয়ে নিয়েছে, নামিয়ে এনে আমাদের পুরা কম্পার্টমেন্টটা ঘুরিয়েছে, মানে আনাচে কানাচে যত চিপা টিপা ছিল সব আমাকে ঘুরিয়েছে। ও যাচ্ছে, আমি ওর পিছে যাচ্ছি। আচ্ছা, যেতে যেতে লাস্টে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে সেই যে ম্যানহোল, যে ম্যানহোলে লাশ ধোয়ানো হতো, সেই ম্যানহোলের কাছে আমাকে নিয়ে গেছে। তো সেই ম্যানহোলের কাছে নিয়ে যাওয়ার পর মানে ও আমার থেকে প্রায় অ্যাটলিস্ট 15 ফিট সামনে ছিল। আমি ম্যানহোলের একদম ফার্দার এন্ডে, আর ও হচ্ছে একদম ওই পাশের এন্ডে, মানে সামনের এন্ডে। তো আমি জাস্ট তখন দাঁড়িয়ে আছে, আমি কিছুই করছি না। ও আমার দিকে জাস্ট টার্ন করলো। টার্ন করার পর আমার যতটুকু মনে আছে রাসেল ভাই, সেটা হচ্ছে আমি 2টা চোখ দেখতে পাই, লাল টকটকা 2টা চোখ। এরপর আমি যথাযথ উঠে যাই, উঠে যাওয়ার পর আবার সেই চিল্লানো স্টার্ট করি। আচ্ছা, আরেকটা যেটা স্বপ্ন দেখি সেটা হচ্ছে, এই স্বপ্নটা অনেক বেশি ক্রিপি ছিল, এটা মানে ভূত কিছু দেখিনি, বাট এই স্বপ্নটা দেখার পর আমি আমার বিছানার থেকে নামতে চাইনি তার পরের দিন। মানে আমি খুবই ডেসপারেট ছিলাম যে আমি বিছানায় শুয়ে থাকবো, আমি বিছানা থেকে নামবো না। আমার আম্মু অনেক চেষ্টা করতেছে বিছানা থেকে নামা, আমি বলছি আম্মু আমি বিছানা থেকে নামবো না। প্রায় অলমোস্ট আমি পুরো হাফ অফ দ্য ডে আমি বিছানায় শুয়েছিলাম, বিছানা থেকে কোনোভাবে নামতে পারিনি। আমি কান্নাকাটি স্টার্ট করে দিয়েছিলাম। তো আম্মু আমাকে বলেছিল যে বিছানা থেকে কেন নামবা না, কি হয়েছে? আমি আম্মুকে বলি আম্মু বিছানার নিচে কেঁচো আছে, বিছানার নিচে কেঁচো সাপ এগুলো আছে, তুমি এগুলো সরাও। মানে আমি সেটার পরিমাণ অনেক, হ্যাঁ, এবং সেটার পরিমাণ অনেক, মানে অনেক পরিমাণে গিজ 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 করতেছে, যেটাকে বলে যে মানে একদম কেঁচোর ছড়াছড়ি সব। এটা আপনি স্বপ্নে দেখেছিলেন? খুবই সত্যি মতন করে স্বপ্নে দেখেছিলাম, বাট ইট ফেল্ট ভেরি রিয়েল, যে অ্যাজ ইফ আমার সাথে নিচেই আছে, আজকে হচ্ছে, এখনই আছে। তো আমি স্বপ্নে জিনিসটা মানে ফিল করতে পেরেছি যে আমাকে উঠিয়ে ওই কেঁচোর মধ্যে কেউ ফেলে দিবে, এবং আমি সেটা চাচ্ছিলাম না। আই ওয়াজ ফাইটিং উইথ দ্যাট ফোর্স। আমার হাত পা সব কাঁপতেছিল। এরপর আমি উঠে অ্যাজ ইউজুয়াল চিল্লানি দিই। তো আরেকটা যেটা লাস্ট যে স্বপ্নটা আমার মনে আছে রাসেল ভাই, সেটা হচ্ছে ওরকমই একটা সাদা ফিগার আমার গেটের সামনে দাঁড়িয়ে আছে। না, গেটের সামনে না, এটা হচ্ছে আমাদের ওই যে মানে একদম মেইন যে এন্ট্রেন্সটা কম্পার্টমেন্টের, ওইটাতে ঢোকার পর যে একটা ন্যারো প্যাসেজওয়ে আছে, যেটা আপনার বিল্ডিং 4 আর 5 এর লিড করে। ওই প্যাসেজওয়ের ওই বিল্ডিং 5 এর পরে যে লাশ ধোয়ানোর যে প্যাসেজটা, ওইখানে 3টা নারকেল গাছ আছে। ওই নারকেল গাছের সামনে আমি দেখতে পাই, মানে আমি একদিন দেখতেছি স্বপ্নের মধ্যে এটা দেখতেছি, আমি রাত্রেবেলা আমার পুরো কম্পার্টমেন্টের ভিতর দিয়ে ঢুকছি, আমাদের কোনো সিকিউরিটি গার্ড টার্ড কেউ নাই, আশেপাশে কোনো লোকজন নাই, আমি জাস্ট দেখতেছি কম্পার্টমেন্টটা। মানে আপনি জিনিসটা জাস্ট ইমাজিন করেন, এবং সবাইকে ইমাজিন করতে বলছি যে আমি রাত্রেবেলা ঢুকছি, পুরো অন্ধকার ঘুটঘুটে, আমি জাস্ট দেখতেছি ওই 3টা নারকেল গাছের সামনে একটা এরকম সাদা ফিগার দাঁড়িয়ে আছে। তো আমি ওই ফিগারটার পিছে পিছে যাচ্ছি, মানে ওই ফিগারটা চাচ্ছে জানি আমি ওর পিছে পিছে চাই। তো আমি ওই ফিগারটার পিছে পিছে যাচ্ছি, যে আমি একটা ডিস্টেন্স ওই ফিগারটা থেকে দাঁড়িয়ে আছি। দাঁড়ায় থাকার পর আমি যে জিনিসটা দেখলাম, ফিগারটা ওই যে 3টা নারকেল গাছ, ওই 3টা নারকেল গাছের দিকে আমাকে পয়েন্ট করতেছে। তার একটা এরকম হাত উঠলো, মাথাটা উঠায় আমাকে দেখাচ্ছে অ্যাজ ইফ যে নারকেল গাছে কিছু আছে, তুমি জিনিসটা দেখো।
নারকেল গাছে যে জিনিসটা দেখি রাসেল ভাই, মানে এখন গুজবাম্পস হচ্ছে আমার পুরো, দেখতে পাচ্ছি আমি goosebumps হচ্ছে। যে জিনিসটা দেখি এটার জন্য আমি একদমই করি না, মানে এখন পর্যন্ত আমি রিগ্রেট করি কেন দেখলাম জিনিসটা। সেটা হচ্ছে 3টা নারকেল গাছ, একবারে রাইট সাইডে নারকেল গাছে একটা পা, লেফট সাইডে নারকেল গাছে আরেকটা পা, মাঝখানে আপনার কোনো বডি নাই, কোনো হাতটাতে আমি কিছুই দেখি নাই। দেখলাম মাঝখানে যে নারকেল গাছটা, ওই নারকেল গাছটা পেঁচিয়ে পেঁচিয়ে সাপের মতো সাদা কিছু একটা নেমে আসছে। নেমে এসে ওই যে আমার সামনে যে ফিগারটা দাঁড়িয়েছিল, ওই ফিগারটার সাথে সে মার্চ করলো, মানে যে ফিগারটার সাথে ঢুকে গেল, ফিগারটা এসে আমার সামনে দাঁড়ালো। দাঁড়ানোর পর সেই 2টা চোখ রাসেল ভাই, সেই যে লাল 2টা চোখ, ওই লাল 2টা চোখ আমার দিকে তাকিয়ে আছে। আমি ওইটা দেখার পরে সাথে সাথে ঘুম থেকে উঠে আবার সেরকম ভাবে ছিল। আসলে ব্যাপারটা হচ্ছে তখন আপনি ক্লাস 4-এ পড়তেন। ক্লাস 4-এর একটা বাচ্চার এই ইমাজিন করা সম্ভব না যে জিনিসগুলো আপনি বলছেন। সো মানে অবভিয়াসলি আপনি সেগুলো সব হ্যাঁ, মানে আমি রাসেল ভাই আপনার ভূতের গল্প টল্প শুনতাম, বাট এত ক্লাস 4 এর একটা বাচ্চা কতটুকু মানে ভূতের গল্প যেটা আপনি কোনোদিন দেখেননি, যেটা আপনি কোনোদিন শোনেননি, সেটা সেরকম জিনিস স্বপ্নে দেখা বা সেরকম জিনিস সামনে আসা মানে কোয়াইট ইম্পসিবল যদি এটা সত্যি সত্যি না ঘটে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং আস। আমরা যদি আবার আপনার কাছে ফিরে আসবো। আমাদের যে আগে যে স্টোরি যিনি শোনালেন তিনি, এবং আপনি চিন্তা করে দেখুন যে এই 3টি স্বপ্ন, যে কোনো একটি স্বপ্ন দেখতে আপনার কেমন লাগবে আপনি ভাবতে পারেন, এবং ভেবে আপনি মানে ভয় তো মানে ভয় চাইতে বেশি মজাই পাবেন আর কি। ভাবতে পারেন, একটু চোখ বন্ধ করে ভাবতে পারেন। আমরা আরেকটা এরকম টাইপের একটা মজার ঘটনা শুনে আসবো আবারও জুবাইরের কাছে। জুবাইরের প্রথম ঘটনাটা অনেক প্রশংসা করেছেন আপনারা, আশা করছি এই ঘটনাটা ভালো লাগবে। জুবাইর, আমরা যাই আপনার নেক্সট ঘটনায়। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি এখন যে ঘটনাটা বলতে যাচ্ছি রাসেল ভাই, সেই ঘটনাটা আমাকে বলেছিলেন আমাদের ড্রাইভার। অ্যাকচুয়ালি উনি হচ্ছেন ভারতের কলকাতার বাসী। আমি কলকাতায় গিয়েছিলাম তখনকার ঘটনা। তো ঘটনাটা হচ্ছে বারাসাতের একটা গ্রামের, কলকাতা বর্ডারের পরেই বারাসাত, সেখানকার ঘটনাটা হচ্ছে এরকম রাসেল ভাই। বারাসাতের একটা গ্রামে একটা ঘরে চুরি হয়। তো যে ঘরে চুরি হয় সে ঘরে কর্তা পরের দিন সকালবেলা একজন ব্যক্তির উপর সন্দেহ করে, তাদের পাশের বাসায় থাকতো, তার উপর সন্দেহ করে এবং তাকে এই বলে যে তুমি চুরি করছো এরকম। তো গ্রামের সবাই মোটামুটি ওই লোকটার কথা কনভিন্স হয়ে যায় এবং সে লোকটাকে চোর বলে এবং তাকে গণপিটুনি দেয়। গণপিটুনি দেওয়ার কারণে সে লোকটা রাসেল ভাই মারা যায়। কিন্তু মানে লোকটা ছিল নির্দোষ বেসিক্যালি, যে লোকটা মারা যায়। মারা যাওয়ার কিছুদিন পরে যে কর্তার ঘরে যার বাসায় চুরি হয়েছিল সে স্বপ্নে সেই লোকটাকে দেখে, যে মারা গেছে তাকে দেখে, এবং সে তাকে বলে যে আমি নির্দোষ ছিলাম, তুমি আমাকে হত্যা করছো, আমিও তোমাকে যেভাবে তুমি আমাকে হত্যা করেছো আমিও তোমাকে সেভাবেই হত্যা করবো। এই ঘটনাটা সে আসলে রাসেল ভাই প্রায় প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় দিত। ইভেন কি সে নাকি মানে ঘুমে না, মানে রিয়েল ইয়েতেও নাকি সে এরকম শুনতো যে তাকে কেউ বলছে আমি তোমাকে মেরে ফেলবো যেভাবে তুমি আমাকে মেরে ফেলছো। তো সে তার এই ঘটনাগুলো তার ওয়াইফকে বলে যে তুমি আমি যাকে আমরা মেরেছিলাম সে আমাকে হত্যা করে ফেলবে, যেভাবে আমি তাকে হত্যা করেছি সেভাবে সে আমাকে হত্যা করবে। তো ওর ওয়াইফ বলে যে না এরকম কিছু না, তোমার সামনে এরকম একটা ঘটনা ঘটে গেছে দেখে তুমি এরকম কিছু চিন্তা করতেছো। এরকম ঘটতে থাকে রাসেল ভাই সে অনেকটা পাগলের মতো হয়ে যায়, যে সে মানে সবসময় এরকম একটা জিনিস তার মাথার মধ্যে চলতেছে, সে সহ্য করতে পারে না। তো সে করে কি রাসেল ভাই মানে কি একদিন হঠাৎ করে সে তার গ্রাম থেকে অনেকটা মানে গ্রামে তাকে কেউ খুঁজে পাচ্ছে না, তার ফ্যামিলি তাকে মোটেও গ্রামে খুঁজে পাচ্ছে না। আশেপাশে খোঁজাখুঁজি হয়, অনেক খোঁজাখুঁজি করার পরে তাকে খুঁজেই পায় না। 2-3 দিন পরে ঘটনা, 2-3 দিন পরে তাদের গ্রামে খবর আসে যে তার পাশের গ্রামে একটা লাশ পাওয়া গেছে। তো এখান থেকে একজন নিখোঁজ হয়েছে শুনেছিলাম, তো এই লাশটা তার কিনা আপনারা এসে একটু শনাক্ত করেন। তো পাশের শনাক্ত করেন। তো ওই ফ্যামিলি যায় ওই লাশটা শনাক্ত করার জন্য। তারা যখন ওখানে পৌঁছায় তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে রাসেল ভাই। তো তারা ওখানে গিয়ে দেখে যে লাশটা পুলিশ স্টেশনের মধ্যে রাখা। তো তাদেরকে বলা হয়েছে ওকে ঠিক আছে, আপনাদের এই লাশটা তো আজকে আর দেওয়া যাচ্ছে না, আপনাদেরকে আগামীকালকে সকালে আমরা পোস্টমর্টমের পরে দিব। পোস্টমর্টম হয় আসলে, পোস্টমর্টমের পরে যখন লাশটা হ্যান্ড ওভার করা হয় তখন তার ফ্যামিলি তাকে জিজ্ঞেস করে যে ও কিভাবে মারা গেছে। তো ওদেরকে তারা মৌখিক ভাবে কিছু বলে না, শুধু বলে যে আপনারা লাশ দেখলে বুঝতে পারবেন সে কিভাবে মারা গেছে। তো যখন তারা লাশটা করে কাপড় সরা তখন তারা দেখে যে ওই তাকেও মানে গণপিটুনি দেওয়া হয়েছে, এরকম পুরো শরীরের মধ্যে ক্ষত বিক্ষত হয়ে আছে পিটানোর দাগ। তো তারা পুলিশের কাছে গিয়ে যে তার সাথে কি হয়েছে,
তো ওরা বলে যে এই যখন গ্রামে আসছে তখন সে এরকম পাগলামি করতো যে ও আমাকে মেরে ফেলতেছি, ও আমাকে মেরে ফেলতেছি, তোমরা আমাকে বাঁচাও। তখন বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা তারকে পাগল পাগল বলে ভেঙাচ্ছে এবং তার দিকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতেছে। তো ওই লোকটাও কি করছে, বাচ্চার দিকে পাথর ছুঁড়ে মারছে। এতে তার বাচ্চার যে ফ্যামিলি আছে তারা কেউ সে রেগে গেছে এবং তারাও পিটাইছে। সবার পিটানোর ফলে সেও গণপিটানোতে ওভাবে মারা গেছে। মানে ব্যাপারটা খুব আমার কাছে অদ্ভুত লাগলো এই জায়গাতে, যে আকস্মিকভাবে কোনো একজন মানুষের মৃত্যু বা কোনো একজন মানুষের এরকম অপমৃত্যু যদি আমাদের সামনে ঘটেও যায় এবং তারপর থেকে আমি স্বপ্নে যদি প্রতিদিন জানতে থাকি যে ঠিক আমিও এভাবে মারা যাব, এই ব্যাপারটা কি পরিমাণ মানসিক চাপ ফেলতে পারে একটা মানুষের উপরে। মানে থাকে না যে আমাদের সামনে অনেক সময় দেখা যায় যে রাস্তাঘাটে সড়ক দুর্ঘটনায় হতে পারে বা অন্য যে কোনো সময় আপনার সামনে একটা মানুষ মারা গেল এবং তারপরে যদি কেউ স্বপ্নে আপনাকে অনবরত ইনফর্ম করতে থাকে যে আপনি ঠিক এইভাবে মারা যাবেন, আসলে উনি কিভাবে মারা যাবেন সেটা দেখার জন্য যেন পুরোপুরি সাজিয়ে ঘটনাটা ওনার সামনে করা হয়েছিল। মানে যে ভদ্রলোক যে কয়েকদিন বেঁচে ছিলেন মানে পাগলই হয়ে গেছিলেন বলতে গেলে, তাই না? পাগলই হয়ে গেছিলেন, পাগলের মতো উনি আচরণই করছিলেন। এক্স্যাক্টলি। তো ঘটনাটা আসলে এখানে শেষ না। ওনার লাশ নিয়ে যাওয়া হয়, ওনারা হিন্দু ছিলেন, ওনার লাশ নিয়ে যাওয়া হয়, পুরানো হয় এবং এরপরে ওনার ওয়াইফ, মানে তখন কেউ জানতো না যে ওনার ওয়াইফের কথাটা জানতেন যে উনি এগুলো বলছেন যে আমি মারা যাবো, এইভাবে মারা যাবো। তো ওনার ওয়াইফ আবার ওনার হাজবেন্ডকে স্বপ্নে দেখে যে উনি বলছে তুমি তো জানতে, আমি তো তোমাকে বলছিলাম যে ওরা আমাকে এভাবে মেরে ফেলবে, তুমি আমাকে বাঁচাওনি কেন। তো এরপর দিন সকালবেলা যেদিন ওর শরীর পুরানো হয়েছিল, সে পরের দিন সকালবেলা সে ওয়াইফ তার ফ্যামিলিকে বলে যে আমার স্বপ্নে আমি ওকে দেখছি, ও আমাকে এরকম বলছে। তো এরকম রাসেল ভাই তারও স্বপ্নে ওই লোকটাই যে তুমি তো জানতে যে তারা আমাকে মেরে ফেলবে, তুমি আমাকে রক্ষা করোনি কেন, তুমি আমাকে রক্ষা করতে করতে রাসেল ভাই প্রায় 1-1.5 মাস পরে তার স্ত্রীও রাসেল ভাই আত্মহত্যা করে, গলায় ফাঁসি দিয়ে সেও আত্মহত্যা করে এবং মোটামুটি ঘটনাটা এইটাই ছিল রাসেল ভাই। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, তবে তার আসলে ঘটনার জন্য আমাদের সময় হাতে খুব কম, আরো অনেকগুলো ঘটনা এখনো বাকি আছে। আমরা পরবর্তী ঘটনায় যাই। আপনার নামটা প্লিজ বলবেন, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনা শুনুন। হ্যালো এভরিওয়ান, আমি ইশতিয়াক, আমি নিউজ কার্টন থেকে এসেছি এবং কারেন্টলি এসিসিএ করছি। আমি সরাসরি আমার ঘটনায় চলে যাই রাসেল ভাই। যেটা হয়েছিল আপনার গত বছরের ঘটনা, এটা আমার একটা ফ্রেন্ডের বাসায়। তো ওই ফ্রেন্ডের বাসায় আমরা স্টে ওভার করতে প্ল্যান হয়েছিল, যে স্টে ওভার করবো। যে ঘটনা ঘটেছে রাসেল ভাই, সেটার এক্সপ্লেনেশন আমি এখনো পাইনি, এখনো আমি খুঁজছি। সেটা হলো আপনার আমরা যাওয়ার পরে 3টা ফ্রেন্ড ওইখানে, ওইটা আপনার নিউজ কার্টনেই 3টা ফ্রেন্ড আমরা গল্প করতে থাকি। তো রাতের বেলা 1-2টার পরে, 1-2টার দিকে গল্প করতে থাকি। গল্প করতে করতে হঠাৎ আমাদের একটা ফ্রেন্ড, সে আমরা 3জনের মধ্যে একজন, যে ফ্রেন্ডটা, ওই ফ্রেন্ডটা ঘুমিয়ে পড়ে হঠাৎ। তো ঘুমিয়ে পড়ার পরে আমরা খেয়াল করিনি, আমি আর আমার আরেকটা ফ্রেন্ড আমরা গল্প করতেছিলাম। তো এরপরে যেটা দেখলাম যে ওই ফ্রেন্ডটা কোনো কথা বলছে না, সে ঘুমের মধ্যেই আছে। তো তখন আমরা তাকে জাগানোর চেষ্টা করি, এরপরে সে কোনো রেসপন্স দিচ্ছিল না। তো পরে যখন যেটা বুঝলাম না, তিনি সেই ছেলের সেই ফ্রেন্ডটা সে ঘুমিয়ে পড়েছে। ঘুমানোর পরে আপনার আমরা 2জন গল্প করতে, আমরা জায়গায় নিয়ে ওই ফ্রেন্ডকে, তো আমরা বারান্দায় যেয়ে গল্প করতে থাকি। আমরা যখন বারান্দা থেকে ব্যাক করার পরে যেটা দেখি আমরা রাসেল ভাই, সেটা হলো সে পিঠ চুলকাচ্ছে, স্ক্র্যাচ করতেছে, হাত যতটুকু যাচ্ছে সে স্ক্র্যাচ করতেছে পিঠে খুব জোরে জোরে, এবং সে ঘুমের মধ্যেই আছে। তো আমরা যে তাকে আবার জাগানোর চেষ্টা করি, তাকে আমরা বলি যে কি হয়েছে, তাকে জাগানোর চেষ্টা করি যে কি হয়েছে বলার জন্য। এরপরে সে কোনো রেসপন্স দিচ্ছে না, সে জাস্ট স্ক্র্যাচ করতেছে পিঠে। স্ক্র্যাচ করার পরে হঠাৎ করে সে স্ক্র্যাচ করা বন্ধ করে আবার চুপচাপ ঘুমানো থাকে। তো আমরা ভেবেছি হয়তো এমনি পিঠ চুলকাচ্ছে, তো নর্মাল ব্যাপার। এরপরে যেটা হয়, সে কতক্ষণ পরে আবার সেম ভাবে পিঠ চুলকানো শুরু করে এবং আমরা যেটা করি, আমরা তাকে জাগানোর চেষ্টা করি। সে কি করে, সে হঠাৎ করে খাট থেকে পড়ে যায়, মানে সে নিচে পড়ে যাওয়ার পরে দেখলাম যে সে মাথায় হাত দিয়ে সে আমাদের দিকে তাকিয়ে আছে। লাইটস অফ, কিন্তু হালকা আলো ছিল, দেখলাম যে সে আমাদের দিকে তাকিয়ে আছে। তো তাকিয়ে থাকার পরে আমরা ভেবেছি যে সে হয়তো আমাদেরকে ভয় লাগানোর চেষ্টা করছে বা এরকম কিছু একটা হচ্ছে, বাট সে ওইরকম ছিল না। ভয় মানে সে এরকম অ্যাক্টিং করে না, আমরা বুঝছিলাম না কি হচ্ছিল তখন। এরপরে যেটা হয় সেটা হলো আমরা তাকে উঠালাম, উঠিয়ে বেডে আনলাম। বেডে আনার পরে যেটা হয় সেটা হলো
আমরা তার পিঠে যে তার টি শার্টটা আমরা খুলি, সে যখন আবারও পিঠ চুলকাচ্ছে আমরা তার টি শার্টটা খুলি। টি শার্টটা খোলার পরে দেখলাম সেটা হলো আপনার পিঠে অনেক রকমের সাইন স্ক্র্যাচ করা, এবং অনেক আপনার মনে হচ্ছিল যে অনেক মানে লাল হয়ে আছে, এবং ক্রসের সাইন, তিনটা সাইন, অনেক রকম সাইন আঁকা। দেখার পর আমরা ভাবলাম যে স্ক্র্যাচ করে এরকম সাইন দেওয়ার কথা না, কারণ আঁচড়ের দাগ মনে হচ্ছে, অনেক আঁচড়ের দাগ, তারপরে আপনার রাউন্ড সার্কেল করা দাগ, যেটা পসিবল না, একটা মানুষের পক্ষে এটা পসিবল না। আমরা দেখে একটু অবাক হলাম যে এটা কি হতে পারে। তো তারপরে দেখলাম যে সে এখনো চোখ বন্ধ করে আছে। সে হঠাৎ বলা শুরু করে যে আপনার মেয়েটা বাঁচবে না। সে হঠাৎ এরকম ঘুমের মধ্যেই বলা শুরু করে যে মেয়েটা বাঁচবে না। তো আমরা বললাম যে কে বাঁচবে না? বলে যে মেয়েটা ফাঁসি দিবে, দোস্ত মেয়েটাকে বাঁচাতে হবে, আই নিড টু হেল্প হার এন্ড অল। দেন আমি বললাম কাকে বাঁচাতে হবে, কার কথা বলতেছিস তুই? সে ঘুমের মধ্যে এসব আবল তাবল কথা বলছে। তো ও যেটা বললো পরে সেটা হলো যে সে জাস্ট একই কথা বারবার রিপিট করছে যে মেয়েটা বাঁচবে না। তো আমরা জিজ্ঞেস করলাম যে কে, আমরা মানে মেয়েটা কে, কোথায় মেয়েটা? তো সে যেটা করলো, সে পয়েন্ট করেছে, তার ফিঙ্গার দিয়ে পয়েন্ট করে সে এই রুমে যে পর্দার দিকে সে পয়েন্ট করে সে দেখালো যে মেয়েটা ওইখানে। আমরা একটু ভয় পেয়ে যাই। তখন যেটা হলো আপনার ভাইয়া, যখন সে পয়েন্ট করেছে, পয়েন্ট করার পরে সেই কার্টেন্স গুলা বাতাসে নড়া শুরু করে, মনে হচ্ছে যে খুব বাতাস ভিতরে, এবং পর্দাগুলো নড়া শুরু করে। তখন আমরা একটু ভয় পেয়ে যাই, কারণ তখন আমরা ভাবতেছিলাম না সামথিং ইজ রং। তখন আমাদের মনে হচ্ছিল যে কি হচ্ছে এটা। তো আমরা সাথে সাথে লাইট জ্বালায় এরপরে ওকে, বা ওর চোখ ও এখনো বন্ধ করে আছে। তো যখন কার্টেন্স গুলো নড়া শুরু করে তখন লাইট জ্বালিয়ে তার দিকে আসলাম আমরা। এসে তাকে আমরা জাগানোর চেষ্টা করছি বারবার, বাট সে জাগতেছে না। সে একই স্টোরি রিপিট করছে যে কোন একটা মেয়ে কোন একটা প্রবলেমে আছে এবং সে আত্মহত্যা করতে চাচ্ছে। তো আমরা যেটা করলাম, এরপরে আমরা কতক্ষণ ওর সাথে দেখছিলাম যে কি হচ্ছিল, কি হবে। তখন আমরা দুজনই বসে আছি এবং আমরা দেখছিলাম যে কি হবে। এরপরে যেটা হয়, এরপরে সে হঠাৎ করে সে আমাদের দিকে তাকায়, চোখ খুলে তাকিয়ে সে একটা হাসি দেয়। হাসি দেওয়ার পরে আমরা কি করলাম, আমরা তাকে ধমক দিয়ে আমি বলছি যে অনেক হয়েছে, এবার বন্ধ করো, যাই করছো এটা বন্ধ করো। তো ধমক দিলাম। এরপরে যেটা হয় সেটা, সে আবার চোখ বন্ধ করে ফেলে, আবার সে এরকম কিছু স্টোরি বলতে থাকে আমাদেরকে, সে কিছু একটা দেখছে, এরকম কোন স্টোরি বলতেছে। এরপরে যেটা করলো, সে হঠাৎ করে সে দৌড় দিয়ে বাথরুমে ঢুকে গেল। বাথরুমে ঢুকে যাওয়ার পরে আপনার বাথরুমের দরজা লক করে দিল। তো আমরা ধাক্কানোর পরেও খোলে না। তো অনেকক্ষণ ধাক্কাতে থাকি, সে খোলে না। এখন এই মুহূর্তে আমরা কি করবো আমরা বুঝতে পারতেছিলাম না। আমরা তখন তাকে জিজ্ঞেস করেছি কি হয়েছে তোর, বের হ, বাথরুম থেকে বের হ, এখন এখানে আঙ্কেল আন্টি তো ঘুমাচ্ছে পাশের রুমে, তো সাউন্ড শুনলে হয়তো খারাপ ভাববে যে আমরা আসছি এরকম। তো সে কথা বলছে না। সে হঠাৎ করে কি হলো, সে কান্না, অন্য একটা ভয়েসে, তার ভয়েস না, আমরা কান্নার আওয়াজ পাচ্ছি বাথরুম থেকে। তো কান্নার আওয়াজ পাওয়ার পরে আমরা মোটামুটি তখন একটু ভয় পাওয়ার পরে আমরা কি করলাম, আমরা তার পাশের রুমে আরেকটা রুমে তার বোন এবং তার ছোট ভাই ছিল, ওদেরকে আমরা উঠিয়ে নিয়ে আসার পরে ওরা ঘুমেছিল, ঘুম থেকে উঠানোর পরে ওরা রুমে আসে, বললো যে কি হয়েছে। তো তখন বললাম যে এরকম ও একটু উইয়ার্ড বিহেভ করতেছে এবং সে হঠাৎ বাথরুমে চলে গেছে এবং বাথরুমের দরজা লক, বাথরুম থেকে বের হচ্ছে না। তো তখন তার বোন একটু রাগ করেছে এইসব কাহিনী শোনার পরে। সে বললো যে তোমরা কেন করেছো এসব? আমি তো জানি অ্যাকচুয়ালি এখানে একটু বাজে সব জিনিস হয়, তোমরা হয়তো এগুলো নিয়ে কথা বলছিলে, যেটার কারণে মানে বললো আর কি। উনি একটু রাগ করে উনি চাবি আনতে গেল, বাথরুমের চাবি আনতে গেল। এরপরে চাবি আনার পরে উনি বাথরুম দরজাটা খোলার পরে দেখলো, আমরা যেটা দেখলাম সেটা হলো সে বাথরুমের এক কোনায় সে জাস্ট লাইক শুয়ে আছে, একদম যার কোনো সেন্স নাই, সে শুয়ে আছে। তারপরে আমরা তাকে এনে বেডে আনলাম। আবার বেডে এনে তাকে আমরা যেটা দেখলাম রাসেল ভাই, সেটা হলো পিঠে আমি যেসব সাইনগুলো দেখেছি একটা সাইনও নাই, বা একটা স্ক্র্যাচের দাগও নাই তার পিঠে। যে পিঠটা যেমন ছিল একদম ফ্রেশ, মনে হলো যে কিছুই নেই তার পিঠে। সো পিঠে কোনো স্ক্র্যাচের দাগ নেই। এটা দেখে আমরা খুবই অবাক হয়ে গেলাম
যে 5 মিনিট আগে সে এত স্ক্র্যাচ করলো, চুলকালো এবং এত সাইন দেখলাম, এগুলো এখন কোথায় গেল। এরপরে ওর বোনকে আর আমরা কিছু বলিনি, ওর বোন চলে গেছে। তো পরের দিন যখন সে ঘুম থেকে উঠে, তখন তাকে আমরা জিজ্ঞেস করলাম যে এরকম হয়েছে, তুই কি করছিলি বা কি। বউ বললো যে কই, আমি তো তোদের সাথে গল্প করে ঘুমায় গেছি, তখন আমার ঘুম চলে এসেছিল, আমি ঘুমায় গেছি, এরপরে তো আমি এখন উঠলাম। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এরকম একটা কাহিনী আগে অনেক দিন আগে একবার শুনেছিলাম, সেটা হচ্ছে সুমন ভাই একবার এসেছিলেন এবং উনি সবার সাথে শেয়ারও করেছিলেন যে তার মানে ওই মুহূর্তে তার পিঠে এরকম স্ক্র্যাচ পড়ছিল এরকম একটা বলেছেন, এবং পরে আমাকে দেখিয়েছিল না সেটা। এবং আমি আপনার ঘটনা শুনে অনুমান করতে পারছি ব্যাপারটা কেমন, কারণ এই ব্যাপারটা আমি দেখেছি এবং আমার চোখের সামনে ঘটেছে সুমন ভাইয়ের ক্ষেত্রে, এবং সুমন ভাই সেটা শেয়ারও করেছিলেন আপনাদের সাথে। যারা ওই সময় থেকে শুনেন তারা অনেকে হয়তো মনে করতে পারবেন, হয়তো 2010 বা 2011 সালের কথা বলছি আমি। তো যাই হোক, আমরা এতক্ষণ পর্যন্ত অনেকগুলো ঘটনাই শুনলাম, আবারও ফিরে আসবো, কিন্তু তার আগে একটা ছোট বিরতি নিতেই হচ্ছে, এই আওয়ারটা ফুরিয়ে যাচ্ছে। আমরা চলে যাব ঘটনায় এবং জুবাইরের কাছে আমরা পরবর্তী ঘটনার জন্য যাচ্ছি। জুবাইরের একটা ঘটনা শুনে আসি। জুবাইরের কাছে আসলে ঘটনা শেষ নাই, কারণ তার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডটাই ওই রকম, সেটা একটু বললেও ভালো হয় হয়তো। থ্যাংক ইউ লিসেনার্স। আমি অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডটা বলি যাতে আপনাদের বুঝতে সহজ হয় যে এই ঘটনাগুলো অ্যাকচুয়ালি কোথা থেকে আসতেছে বা কি হচ্ছে। সেটা হচ্ছে যে আমি এলাকার নাম উল্লেখ করছি না, কোন এক এলাকায় আমার দাদা হচ্ছেন খলিফা হিসাবে দায়িত্ব পালন করতেন। মানে তিনি ওখানকার মুসলিমদের নেতৃত্ব দিতেন, এই টাইপের ছিলেন। তো আমার দাদা ইন্তেকালের পরে এই খলিফার দায়িত্ব বেসিক্যালি আমার বাবার নেওয়ার কথা ছিল। তো আমার দাদা 1987 আমার দাদা হার্ট অ্যাটাক করার পরে আমার বাবাকে বলেছিলেন যে তুমি দায়িত্বগুলো নাও। তো আমার বাবা মানে সরাসরি না করে দেন যে না, আমি এরকম করবো না, আমি এই ধরনের দায়িত্ব নিতে পারবো না। তখন আমার দাদা আমার বাবাকে মোটামুটি ফ্যামিলি থেকে আলাদা করে দেন। তো আমার দাদা পরবর্তীতে আরো 3 বছর বেঁচে ছিলেন। 1990 আমার দাদা যখন ইন্তেকাল করেন, তখন আমার নানা অ্যাকচুয়ালি আমার দাদার দায়িত্বগুলো বুঝে নেন। তো আমার দাদা যখন ইন্তেকাল করেন, আমার বাবাকে ফ্যামিলি থেকে আলাদা করার পরেও আমার দাদা আমার সাথে খুব বেশি ছিলেন, মানে সম্পর্ক ভালো ছিল আমার দাদার সাথে। উনি আমার সাথে প্রায় দেখা করতে আসেন, খেলাধুলা সবকিছুই করতেন। উনি যখন ইন্তেকাল করেন, উনি ইন্তেকালের সময় আমার নানাকে বলে যান কি যাতে আমার প্রতি খেয়াল রাখা হয়। ইভেন আমার বাবাকেও বলে যান যে আমার প্রতি খেয়াল রাখা হয়। আনফরচুনেটলি 1995 আমার বাবাও ইন্তেকাল করেন। তো মোটামুটি আমার নানা আমার প্রথম টিচার ছিলেন। আমার নানা আমাকে প্রথম পড়ালেখা শেখানো, আরবি, বাংলা, ইংলিশ যাই হোক, আমার নানার কাছ থেকে আমি শিখেছি। তো উনি আমার সবসময় মানে আমাকে গাইড করতেন, প্রতিটা জিনিসে আমাকে সবসময় গাইড করতেন। আমার নানা যখন ইন্তেকাল করেন, এই ঘটনাটা অ্যাকচুয়ালি আমার সাথে এই ধরনের ঘটনা শুরু হয় রাসেল ভাই ওনার ইন্তেকালের পর থেকেই একেবারে। উনি যখন ইন্তেকাল করেন তখন আমি ঢাকায় ছিলাম। তখন আমি চাকরি না, একটা স্টুডেন্ট হিসেবে ঢাকায় এখানে ছিলাম, কিছু ফ্যামিলি কাজে আসছিল। তো আমি এখানে আসার পরে আমি জানতে পারি যে আমার নানা ইন্তেকাল করেছেন। এবং যেহেতু আমি আমার নানার খুব ক্লোজ ছিলাম, তো আমার খুব ইয়ে ছিল যে আমি নানার সাথে দেখা করার জন্য যাবো। তো আমি এখান থেকে রাসেল ভাই কোনোভাবেই মানে চিরাং যাওয়ার ব্যবস্থা করতে পারিনি। তো আমার নানা যেদিন ইন্তেকাল করেন তার পরের দিন জোহরের সময় ওনার জানাজার ব্যবস্থা করা হচ্ছিল, কারণ ওনার কিছু আত্মীয় ঢাকায় ছিল, তারাও যাতে পৌঁছাতে পারে ওনার জানাজায়, সেই জন্য ব্যবস্থা করা হচ্ছিল। তো অন্যান্যরা চলে যেতে পারলেও রাসেল ভাই আমি পৌঁছাতে পারিনি, মানে আমি গাড়ি ধরতে পারতেছিলাম না কোনো কারণে। তো পরবর্তীতে আমার চিরাং আমি যেদিন আমার নানার জানাজা হবে সেদিন সকালবেলা আমি গাড়িতে উঠি, 5:30টার প্রথম বাসে উঠি। তখন আমার আশা ছিল যে 11:30-12টার মধ্যে আমি চিরাং গিয়ে পৌঁছাবো, কিন্তু আনফরচুনেটলি আমার চিরাং পৌঁছাতে কিছুটা দেরি হয়। তো আমি যখন চিরাং পৌঁছে আমি ফ্রেশ হয়ে গোসল করি এবং রেডি হয়ে যখন বের হই রাসেল ভাই, তখন প্রায় জোহরের আজান হয়ে গেছে, প্রায় জামাতও শেষ ততক্ষণে। তো আমি শুধু চাচ্ছিলাম যে যেভাবে হোক যে আমি আমার নানার জানাজাতে এবং দাফনে গিয়ে হাজির হতে পারি। তো আমি অনেকক্ষণ অপেক্ষা করার পরে রাসেল ভাই কোনো রিক্সা, ট্যাক্সি, সিএনজি কিছুই পাচ্ছিলাম না। তো অল অন আ সাডেন একটা লোকাল বাস আমার সামনে আসলো এবং লোকাল বাসে দেয়ার শাউটিং যে স্থানে কবরস্থান আছে রাসেল ভাই, সেই কবরস্থানের জায়গাটার নাম শাউট করতেছে, আর কোনোটা না। যেমন সরাসরি একটা বাস কি করে 3-4টা রুটের নাম বলে,
যে মালিবাগ, গুলশান, বাড্ডা এরকম করে 3-4টা রুটের নাম বলে। তারা এরকম কিছু না, তারা স্পেসিফিক যেখানে কবরস্থান আছে সেটার নাম বলছে, একদম সরাসরি আজিমপুর একদম ধরেন। হ্যাঁ, আজিমপুর সরাসরি করে মানে এরকম একটা নাম উঠছে। তো আমিও এত কিছু plus আমি যেতে যাচ্ছি কোনোভাবে, আমি ওদের চিন্তা না করে আমি বাসের মধ্যে উঠে যাই আসলে। আমার বাসা থেকে ওই কবরস্থানের মাঝখানে 2টা মেজর পয়েন্ট পড়ে যেখানে বাস থামবেই যাত্রী নেওয়ার জন্য। এবং আমি যখন বাসে উঠে ভাই বাসের মধ্যে কেউই ছিল না, 3জন লোক, বাস ড্রাইভার, কন্ডাক্টর, সুপারভাইজার, 3জন লোকই বসে আছে, এছাড়া একজন কোনো ব্যক্তিও নেই। তো আমি বাসে উঠে সবার আগে যে কাজটা করেছিলাম, আমার মোবাইল বের করি এবং আমার ছোট ভাইকে মেসেজ পাঠানোর চেষ্টা করি, পাঠাই যে মামাকে বলো যাতে এখনই দাফনের কাজটা না সারে, আমি বাসের মধ্যে আসি, আমি 5-10 মিনিটের মধ্যে এসে পৌঁছে যাবো আসলে। কিন্তু মানে আমি মেসেজটা টাইপ করাও শেষ হয়নি এখনো আসলে। লোকটা বলতেছে আমাকে সুরেশ বলছে নামেন ইয়ে চলে আসছে। তার মানে আপনি একটা SMS লেখার পর এইটুকু SMS আপনি লিখতে পারেন, তার আগে আপনি পৌঁছে গেছেন আমি জায়গায়। পৌঁছে গেছি যেখানে আমার মিনিমাম 7-8 মিনিট লাগার কথা ছিল, কিন্তু আমি এতটুকু মেসেজ দিতে দিতে আমি জাস্ট ওখানে পৌঁছে গেছি। তো মানে নামেন তো আমি নেমে তাড়াহুড়ো করে নেমে আমি বিয়েতে চলে গেলাম, কবরস্থানে গেলাম। কবরস্থানে যাওয়ার পরে আমি জানাজা শেষ হয়ে গেছিলাম। দাফনে যখন পৌঁছলাম তখন আমাকে খুব অবাক করে দিয়ে আমার মামা বললো যে কবরে কে নামবে, কবরে নামবে আপনার ওনার মানে আমার ছোট 2 মামা এবং আমি, আমার বড় মামা কবরে নামবেন না। কেন নামবেন না? কারণ আমার নানা নাকি এটা বলে গিয়েছেন। তো নানার দাফনের পরে আমি যখন বাসায় ফিরে আসি তখন যে জিনিসটা আমি বেশি অবাক হই, আমার নানু আমাকে বলে তুই আসছিস? আমি বলছি হ্যাঁ, কখন আসছিস? আমি যেটা নানার দাফনে একটু আগে আসছি। তো নানু আমাকে বলে কি আমি তো জানতাম। আমি জানতাম মানে তুই নানার দাফনে একবার আগে এসে পৌঁছাবি। তো কেমনে? তো তোর নানা এই কথা বলছিল যে তুই যদি জানাজায় উপস্থিত নাও হতে পারস, আমার জানাজা নামাজে যদি উপস্থিত নাও হতে পারস, দাফনের সময় ঠিকই এসে পৌঁছাবি। এবং আমার দাদা মারা যাওয়ার সময় আমার মামাকে এটা বলে গেছিলেন যে তুমি কবরে নামবা না, তুমি আমার দায়িত্বগুলো পালন করবে, তুমি কবরে নামবা না, তোমার ছোট 2 ভাই মানে আমার ছোট 2 মামা এবং আমি, আমরা 3জন যাতে কবরে নামি। আসলে ভাই তখন আমি আবিষ্কার করলাম যে তখন আমি অ্যাকচুয়ালি বাসের ঘটনাটা, যে কারণ আমার নানা এই কথাটা বলছেন যে আমি ওর জন্য ব্যবস্থা করে দিয়ে যাবো যে দাফনের আগে সে যাতে পৌঁছাতে পারে। তো তখন আমার মাথায় আসলে জিনিসটা বাড়ি করে আসলে পুরো বাসের মধ্যে কেউ ছিল না এবং আমি যে এত দূর আসছি 3জন, কোনো যাত্রী নাই। যে অতিরিক্ত যাত্রীর কারণে হয়তো এমন হতে পারে যে আপনার কাছে ভাড়া নিতে ভুলে গেছে, কিন্তু কোনো যাত্রী নাই, কিন্তু তারপর আমি ভাড়া দিইনি আসলে ভাই, বাস কেউ আমার কাছে ভাড়া চাইনি। এবং একটা মেসেজ লেখার সময়ের মধ্যে আমি এতটুকু দূরত্ব পার করে চলে আসি। এবং যদি এটা হ্যাঁ আমি এটাকে নর্মাল বলবো না, অ্যাবনর্মাল, কারণ হচ্ছে যে আসলে এটা নর্মাল বাস হলে সে অবশ্যই ওই 2টা পয়েন্টে থামতো যেখান থেকে সে যাত্রী পাবে, সে এরকম কিছুই করেনি। তো এইখান থেকে আসলে বেসিক্যালি আমার সাথে যে ঘটনাগুলো শুরু হয় এখান থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ জুবায়ের। আরো আপনার কাছ থেকে অনেক ঘটনা শুনতে ইচ্ছা করছিল, বাট আরো গেস্টদের ঘটনা আমরা শুনবো, দ্যাটস ওয়াই শুনতে পারলাম না। বাট আমরা ডেফিনেটলি নেক্সট টাইম আপনি তো আবার আসবেন, এবং আপনাকে একটু মাঝে মাঝে আসতে হবে যাতে আপনি আপনার ঘটনাগুলো। আচ্ছা, আমি যে এখন যে ঘটনাটা বলবো এটা হচ্ছে রাসেল ভাই আমার মানে খুব রিসেন্ট একটা কাহিনী, 2014 উইন্টারের কাহিনী, এটা জানুয়ারির কাহিনী, আমার ডেটটাও মনে আছে, ইট ওয়াজ মেবি 18th or 19th জানুয়ারি হবে। ওকে। তো তখন আমার একটা বিড়াল ছিল, আমি একটা বিড়াল পালতাম, আর এই ঘটনাটা ঘটেছে আমার দাদার বাসায়, যেটা হচ্ছে আপনার ইস্কাটন, আমি মানে অ্যাকচুয়াল অ্যাড্রেসটা বলছি না। তো এটা হচ্ছে একটা কম্পার্টমেন্ট, এটাও একটা কম্পার্টমেন্ট, সেখানে 4টা বিল্ডিং ABCD। তো আমরা ডি বিল্ডিং এ থাকি, ডি বিল্ডিং একদম টপ ফ্লোরে, 14th ফ্লোরে। তো আমি তখন বেসিক্যালি একটা ইনসমনিয়াক পেশেন্ট ছিলাম, মানে সারা রাতে আমি জাগতাম। আমার 2012 রোজার পর থেকে এই জিনিসটা হয়েছে, মানে আমি ইনসমনিয়াক পেশেন্ট হয়ে গেছে, আমি রাতে ঘুমাতে পারতাম না। তো ওই দিন আমি কেন জানি অনেক বেশি টায়ার্ড ছিলাম, আমি ব্যাডমিন্টন খেলেছিলাম অনেক বেশি, টানা কয়েক ঘন্টা আমরা ব্যাডমিন্টন খেলেছিলাম। তো আমি ওই দিন রাত্রে মানে অনেক বেশি টায়ার্ড থাকার কারণে আমি অ্যারাউন্ড রাত 2:30 কি 2:45 মধ্যে ঘুমাই যাই। তো স্বাভাবিক আমার পাশে আমার বিড়ালটা ঘুমাচ্ছিল, বিড়ালটার বয়স হবে তখন কত 2.5 মাস, আমি নভেম্বরে পেয়েছি বিড়ালটা। তো আমার পাশে বিড়ালটাও ঘুমিয়ে পড়েছে, আমিও ঘুমিয়েছি। তো ঠিক রাত আপনার 3:15 কি 3:30 সময় আমার ঘুমটা ভাঙে, মানে আই হ্যাড টু গো টু দ্য টয়লেট, আমার বাথরুম চেপেছিল, আমি বাথরুম করতে যাবো। তো আমি যখন আমার রুমের সাথে কোনো অ্যাটাচ বাথ ছিল না, এটা মিডল রুম ছিল একটা। তো মানে আমাদের বাথরুমটা হচ্ছে আমার রুম থেকে বের হয়ে একটু 3-4 স্টেপ হাঁটলে আমাদের বাথরুমটা কিচেনের পাশে আর কি। তো বাথরুমে যখন আমি যাব, মানে আমার মনে আছে জিনিসটা, আমি অত ওইভাবে নোটিস করিনি, বিকজ আই ওয়াজ রিয়েলি ড্রাউজি, আর অনেক বেশি টায়ার্ড ছিলাম, ঘুমের করেছিলাম। আমি দেখলাম যে বাথরুমের লাইটটা জ্বালানো, দরজাটা খোলা। তো আমি এত কিছু চিন্তা করি না, আমার তখন কোনো থটস আসেনি মাথায়। আমি স্বাভাবিক ভিতরে ঢুকলাম, আমি বাথরুম করছি, করার সময় আমি বাম দিকে তাকালাম, বাম দিকে হচ্ছে আমাদের মানে বালতিটা রাখা, লাল রঙের একটা বালতিটা এখনো আছে বাথরুমে। তো বালতির মধ্যে
একটা ছেলে বসা, আচ্ছা, খালি গায়ে, হাফ প্যান্ট পরা একটা ছেলে বসা, বালতিটা ধরে আমার দিকে তাকিয়ে আছে। ওর মুখে কোনো এক্সপ্রেশন নাই, ওর মুখে কোনো এক্সপ্রেশন নাই, ওর মুখে কোনো এক্সপ্রেশন নেই, জাস্ট ফ্যাল ফ্যাল একটা চোখে আমার দিকে তাকিয়ে আছে, কোনো এক্সপ্রেশন নেই, এক্সপ্রেশনলেস, হাসছেও না, কোনো ইয়েও না, রাগান্বিত না, কোনো কিছু না। তো আমি এই জিনিসটা দেখে আমি চুপচাপ, মানে আমি আমার কাজ করে জাস্ট বাথরুম থেকে লাইট অফ করে বের হয়ে আসি। না আমার এত কিছু খেয়াল নাই যে আমি কি দেখলাম বা কেন, কারণ তখন আমি প্রচন্ড ঘুমের ঘোরে ছিলাম আর টায়ার্ড ছিলাম। আমি এসে শুয়ে পড়ি যথারীতি বিছানার মধ্যে। তো কাহিনীটা এতটুকু হলে হতো, বাট কাহিনীটা এতটুকু না, এখান থেকে রিয়েল কাহিনী শুরু। আমি শুয়ে অলমোস্ট আবার ঘুমিয়ে গেছি, তার কি ঠিক 10 কি 15 মিনিট পর আমি ফিল করি আমার চেস্টের উপর এক্সট্রিম একটা প্রেসার, আমার পুরো হোল বডি নাম হয়ে যাচ্ছে, আমার চেস্টের উপর এক্সট্রিম একটা প্রেসার। ব্যাপারটা কি, আমি চোখটা খুলি, খুব আস্তে আস্তে চোখটা খুলি। চোখটা খোলার পর যে সিনটা আমি দেখি, ওইটা আমি দেখার জন্য একদমই প্রিপেয়ার ছিলাম না। সেটা হচ্ছে আপনার ওই যে বাচ্চাটা, ওই বাচ্চাটা আমার বুকের উপর বসে আছে, বসে এবার আমার দিকে তাকিয়ে হাসছে সে। তো আমি সাথে সাথে চোখটা বন্ধ করি। চোখটা বন্ধ করার পর আমি চোখটা বন্ধ করে মানে আল্লাহর নাম নিতে থাকি। আমি আয়াতুল কুরসি পারি না, বাট আমি মানে সূরা টুরা যা যা পারি ওগুলো সব পড়তে থাকি। পড়তে পড়তে আমি জাস্ট আমার পাশে বিড়ালটার দিকে তাকাই, আমি দেখছি বিড়ালটা ঘুমাচ্ছে। আমি আমার হার্ড এন্ড সোল ট্রাই করছি, মানে একদম আমার পাশেই বিড়ালটা, যে বিড়ালটাকে কোনোভাবে টাচ করবো। আমি এগুলো নিয়ে একটু রিসার্চ করেছি। আমি জানি যে আপনি যদি কোনো লিভিং আরেকটা অবজেক্ট, মানে লিভিং কোন একটা থিংকে যদি টাচ করেন, এই জিনিসটা আপনার কেটে যায়। আমি হার্ড এন্ড সোল ট্রাই করছি, আমি বিড়ালটাকে টাচ করবো, আমি কোনোভাবেই টাচ করতে পারতেছি না। তো যাই হোক, আমার ওই হাতের ভাইব্রেশনে কিংবা খাটের নড়ার কারণে বিড়ালটা হঠাৎ করে উঠে যায়। এইটা ছিল সব থেকে সারপ্রাইজিং বিষয় ভাইয়া, যে আমি কুকুর বিড়াল কিন্তু অনেকদিন ধরে পালি, মানে না বিড়াল না পালে আমি কুকুর পালছি একটা সময়। তো আই এম রিয়েলি ফন্ড অফ দিস কাইন্ড অফ অ্যানিমালস, ডগস, মানে ক্যাট, যেগুলো আপনি পেট করতে পারবেন, কি টেম করতে পারবেন। তো আমার এক্সপিরিয়েন্স আছে এটা ছোটবেলার থেকেই। বিড়ালরা সাধারণত আপনি যদি ঘুমের মধ্যে ডিস্টার্ব করেন, ওরা কিন্তু আপনার লাফ দিয়ে উঠেন, আর একবার তাকিয়ে আবার ঝিমায় যায়, খুব বিরক্ত একটা ভাব, মানে ইরিটেশন একটা ভাব শো করে তারপর ওরা আস্তে আস্তে উঠে আসে, যখন ডিস্টার্ব করা হয়েছে কেউ ঘুমের মধ্যে। বিড়াল তো খুব আরামপ্রিয় প্রাণী। তো ও যে জিনিসটা করছে, ও লাফ দিয়ে উঠে গেছে। লাফ দিয়ে উঠে আমার বুকের দিকে তাকায়। আমি কিন্তু রাসেল ভাই বিড়ালের দিকে তাকানো, আমি কিন্তু এখনো বুকের দিকে তাকানো না, আমি দেখছি না আমার বুকে কি হচ্ছে, আমার ফুল কনসেন্ট্রেশন বিড়ালের দিকে, আমার হাত পা সব কাঁপতেছে। ও হচ্ছে আমার বুকের দিকে তাকায়, মানে ইট স্টার্টেড গ্রোনিং, মানে গরর গরর একটা আওয়াজ করতেছে, এজ ইফ আমার বুকের উপর কিছু একটা আছে। তো এইরকম ধস্তাধস্তি হচ্ছে, বিড়ালটা এই কাজ করতেছে। এর মধ্যেই লাকিলি, মানে ফরচুনেটলি, আমি জাস্ট আজানটা শুনতে পাই। আজানটা শোনার সাথে সাথে মানে আমি জাস্ট দেখলাম যে আপনার বিড়ালটা হচ্ছে আমার বুকের দিকে থেকে এইভাবে মাথাটা ঘুরাতে 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 আমার জানলার দিকে তাকালো, এবং ঠিক তার 10 কি 15 সেকেন্ড পর বিড়ালটা আস্তে করে আবার শুয়ে ঘুমায় গেল। আমিও আর কোনো কিছুও করলাম না, আমিও চোখটা বন্ধ করলাম। এরপরে যখন চোখ খুলি, সেটা হচ্ছে দুপুরবেলা। আমি কিন্তু তখন পর্যন্ত আপনার রিয়েলাইজেশন আসে নাই যে আমার সাথে জিনিসটা কি ঘটছে। দুপুরবেলা যখন আমি আপনার মানে লাঞ্চ টাঞ্চ করে নিচে নামছি চা খেতে, চা যখন খাচ্ছি, তখন আমার ভিতরে এটা আসছে যে মানে এই জিনিসটা আমার সাথে কি ঘটলো, এটা কি অ্যাকচুয়ালি আমি স্বপ্ন দেখছি না জিনিসটা অ্যাকচুয়ালি আমার রিয়েল হয়েছে। তার কারণ হচ্ছে আসলে ভাই, আমার সাথে এরকম প্যারানরমাল অ্যাক্টিভিটিস গত অনেক বছর ধরে ঘটতেছে, মানে সিন্স আই ওয়াজ হাফ পজেসড, ওটার পর থেকে আমার ভয়টা কেটে গেছে। তো আমি এই জিনিসটাকে, এই জিনিসগুলো নিয়ে আরো বেশি রিসার্চ করে স্টার্ট করছিলাম। তো আমার মানে টুকটাক প্যারানরমাল জিনিস আমার আশেপাশে, আমি যেখানেই যাই আমার বাসায়, এবং কোন রকম যদি কোনো একটা আনইউজুয়াল স্পিরিচুয়াল কোনো অ্যাক্টিভিটিস হয় আমার পাশে, আমি সেটা ফিল করতে পারি। আমার শোল্ডার গুলো আপনার ভারী হয়ে যায়, মানে আমার নিজেকে অনেক ভারী লাগে, যেটা আপনার সুমন ভাইয়া বলেছিল। অনেকে আছে এরকম সেন্স করতে পারে, কাঁধ ভারী হয়ে যায়। তো এরকম আমি ফিল করতে পারি যে আশেপাশে কোনো খারাপ একটা কিছু হচ্ছে। তো আমি এই সমস্ত জিনিস ইউজ টু। বাট এই যে একটা স্টোরি, এই স্টোরিটা আমার এখনো মনে আছে। তার কারণ হচ্ছে এই স্টোরিটা আমি আসলেও মানে অনেক বছর পর এটা আমি রিয়েলাইজ করতে পারছি যে আই অ্যাকচুয়ালি গট স্কেয়ার্ড, যে আমি ভয় পাইছিলাম এই স্টোরিটার পর। হ্যাঁ, সেটাই। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং এখন কথা হচ্ছে যে কার কার বাথরুমে বা কার কার ওয়াশরুমে লাল বালতি আছে, এটা খুঁজে বের করতে হবে। এবং আমার তো মনে হয় যে মানে আমরা তো বাকিটা সময় ফুর্তিতে থাকবো, আশা করছি যে মাসুমের বাসায় আছে। সো লাল বালতি বাথরুমের মধ্যে বা ওয়াশরুমের দরজা ঠেলে লাল বালতি দেখার সঙ্গে সঙ্গে আপনার মনে পড়ে যাবে এই ঘটনার কথা। এবং লাল বালতিতে কালো প্যান্ট পরা একটা বাচ্চা, না কালো প্যান্ট পরা, বয়স কিরকম হবে? বয়স হবে আপনার কত
6-7 বছর। 6-7 বছর। লাল বালতির মধ্যে 6-7 বছরের একটা কালো প্যান্ট পরা বাচ্চা আপনারা দেখে ফেলতেই পারেন রাতের বেলায়, এবং দেখে ফেলতে না পারলেও ইমাজিন করুন, এবং যাদের যাদের এখন ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন তারা ওয়াশরুম থেকে ঘুরে আসুন। আমরা একটা ছোট্ট ব্রেক নিয়ে আসি। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। And the night comes alive with Grameenphone. Hello, Russell bhai. I'm Papun Saha from Rugby, Warwickshire, England. A regular listener of Huda FM since 2010. আমি একটা আমার ফ্রেন্ডের রিসেন্ট অ্যাবাউট 8 months ago একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাচ্ছি। আমার ফ্রেন্ডের নাম হচ্ছে লিও। সে পিজাতে জব করে এই সিটিতে রাগবিতে। তো একদিন সে অনলাইন একটা অর্ডার পায়, ডেলিভারি করতে হবে টাউন থেকে বেশ কিছুটা দূরে। তো অর্ডারটা আসে একটা অনলাইন ফুড সার্ভিস থেকে, ইংল্যান্ডের অনেক পপুলার একটা ইন্টারনেট অর্ডার সাইট। ফাইন এভরিথিং ওকে। সে ড্রাইভ করা শুরু করে অ্যারাউন্ড রাত হবে কটা 10টা। তো যেতে যেতে একটা উডস এর ভিতর দিয়ে যেতে হয়। নিয়ারলি 20 minutes ড্রাইভ করার পর সে তার ডেস্টিনেশনের কাছাকাছি চলে যায়। বাট প্রবলেম হচ্ছে সামনে রাস্তাটা অনেক ন্যারো ছিল, সেটা জঙ্গল এই, আর সো গাড়িটা ওখান থেকে ঢুকতে পারবে না। সো এই ডিসাইডেড টু ওয়াক। 5 minutes ওয়াক করার পর বাড়িটার সামনে গিয়ে পৌঁছে। উইথ সাম স্ট্রেঞ্জ রিজন বাড়িটার সামনে কোনো লাইট ছিল না, আর কোনো কলিং বেলও ছিল না। সো দ্যাটস ওয়াই হি নট দ্য ডোর। কিছুক্ষণ ওয়েট করার পর ডোর খুলে একজন জেন্টলম্যান ওয়াজ ওয়ারিং এ নাইট গাউন। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ঘরে সে লক্ষ্য করলো 4টা বিগ সাইজের ক্যান্ডেল জ্বলছে, আর 3টা বড় বড় বিড়াল, সম্ভবত কালারটা ব্ল্যাক হবে, আমার ঠিক মনে নাই, তো পাশে চুপচাপ করে বসে আছে। তো আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বিড়ালরা আর কুকুর স্ট্রেঞ্জার দেখলে কিন্তু চিল্লাচিল্লি করে। সো সাম স্ট্রেঞ্জ রিজন ভেরি কাম অ্যান্ড কোয়াইট। আর সে ডেলিভারি প্যাকেটটা হাতে দিতে যাবে, তখন তার চেহারা দিকে একটু খেয়াল করে। সো চেহারাটা কেমন একটু ছিল, ডেসক্রিপশনটা এভাবে ছিল যে চোয়ালটা ভাঙা ছিল, আর প্রচন্ড মুখ সাদা ফ্যাকাশে টাইপের, হিমোফিলিয়া রোগীদের মতো, যেমন কেমন স্ট্রেঞ্জ ঘোলাটে টাইপের দৃষ্টি। আর সে একটা স্মেল পাচ্ছিল রুমটা থেকে। ই কুডন্ট এক্সপ্লেইন দ্য স্ট্রেঞ্জ টাইপ অফ স্মেল। যাই হোক, সে সেই লোকটা তার কাছে পিজার প্যাকেটটা নিলেন। অ্যান্ড remarkable thing is that the pizza was vegetarian totally and no onion and garlic in it. And ভদ্রলোক নেওয়ার পর তাকে 10 pound টিপ দিলেন। আমার ফ্রেন্ড যখন তাকে থ্যাঙ্কস বলে চলে যেতে নিয়েছে, তো সেই জেন্টলম্যান বললেন, লিসেন স্যার, thanks for your service. I was hungry since last month. Thanks for the food. When you go, don't look your behind, otherwise you will suffer. Just keep your eyes in straight. It's not a suitable place for him. Bye now. বলে লোকটা চলে গেল। আর সে ভাবছে অনেকে তো ফান করি, ব্রিটিশ অনেক ফান করে। তো 1 মাস ধরে খায় না, 1 মাস ধরে হাঙ্গরি, সে ইজিলি এটুকে ফেরাম। তারপর সে যখন উডসটা ক্রস করে তার গাড়ির দিকে যাবে, তো সে যাচ্ছিল, তখন মনে হচ্ছিল কিছু একটা যেন তার পিছে পিছে হেঁটে আসছে। তো সে তেমন একটা পাত্তাতে নেই। আবার কিছুক্ষণ যাওয়ার পর সে থেমে গেছে। বা তার খসখস কিছু একটা যেন হেঁটে আসছে। মানে যাই হোক, সে ডিসাইড করলো সে পিছন ফিরে তাকাবে না। 2-3 মিনিট হাঁটার পর সে কি মনে করে দাঁড়িয়ে গেল। সে হয়তো বুঝতে পারছে যে কিছু একটা পিছু করছে, সামথিং লাইক দ্যাট। তো সে ডিসাইড করলো সিগারেট ধরাবে। পকেট হাত দিয়ে দেখে তার সিগারেট আর লাইটার গাড়িতে রেখে আসছে। সে জানতো যে আগুন থাকলে কিছুটা হেল্পফুল হবে হয়তো, বাট কিছু করার ছিল না। আর সে মোবাইলে টর্চ জ্বালা আস্তে আস্তে যাচ্ছিল। তো রোডটা মানে কি টাইপের হরিবল ছিল সে এক্সপ্লেন করতে পারেনি ঠিক মতো, বাট হি ওয়াজ স্কেয়ার্ড when he described me this story. So সে হাঁটতে হাঁটতে হঠাৎ কি মনে করে দূরে তার কার দেখছে, কাছাকাছি চলে আসে। তখন কি মনে করে ভাবলো এখন তো কার সামনে আছে, সে একবার পিছনে দেখবে তার কি হয়। সে কিউরিসিটি থেকে পিছনে একবার
তাকানোর পর মনে হলো প্রচন্ড জোরে একটা স্ল্যাপ করে তার পিঠে, সে পড়ে যায়। বাট একটা সামান্য স্ল্যাপ খেয়ে পড়ে যাওয়ার মতো উইক সে ছিল না, অনেক স্ট্রং ম্যান, হেলদি। সো নিজেকে কোন রকম সামনে তাড়াতাড়ি গাড়িতে বসে সবার আগে লাইটার জ্বালায়, মানে সিগারেট জ্বালায় আর কি, দৌড় দিয়ে গাড়িতে যায়। এরপর কার স্টার্ট করে হেডলাইট জ্বালিয়ে সে সেটা দেখলো ওই আলোতে ঠিক তার কিছুটা সামনে ওই সেই লোকটা দাঁড়িয়ে আছে যাকে তিনি পিজাটা ডেলিভারি করছেন অদ্ভুত দৃষ্টি নিয়ে। আর সেই লোকটার হাতে পিজার প্যাকেটের বদল ছিল একটা কালো বিড়াল, ফুললি ব্লাডেড, গড়িয়ে গড়ে ব্লাড গুলো পড়ছে, রক্তগুলো। বিড়ালটা মেবি ডেড ছিল। বিভৎস আর অপার্থিব হাসি ওই লোকটার মুখে, মানে হাসতেছিল এরকম টেরিবল। আর চোখ দুটো যেন কেমন হঠাৎ করে জ্বলে উঠছে। এই অবস্থাতে কোনো মতে সে গাড়ি স্টার্ট করে অ্যারাউন্ড 80 to 90 কিলোমিটার স্পিড যাওয়ার পরেও সে দেখতেছে তার কারটা অনেক হেভি হয়ে উঠছে আর 40 কিলোমিটার বেশি স্পিড উঠছে না, শোয়িং দ্য 90 কিলোমিটার স্পিড। বাট তার মনে হচ্ছে খুব কষ্ট করে সেটা কিছুটা ভারী চেপে ধরছে মনে হচ্ছে উপর থেকে। তো কোন রকমে সে হাইওয়েতে পৌঁছায়। এরপর স্পিড ওয়াজ ওকে, সে শপে পৌঁছে অনেকটা সিক ছিল। সো ওর 7 দিনের জন্য লিভ নিল, গট হাই ফিভার, 7 দিন হসপিটালাইজ ছিল। এরপর যেদিন সে কাজে ফিরে সে ওই দিনের ওই ডেলিভারি অ্যাড্রেসটা ফাইন্ড আউট করার ট্রাই করে। সামহাউ হি লস্ট দিস অর্ডার পেজ গোয়িং টু ডেলিভার ইট, বাট এটা একটা রেকর্ড থেকে যাবে হিস্টোরিতে। তো সে ডিসাইড করছিল এটা ফাইন্ড আউট করবে। এমন উইয়ার্ড ব্যাপার তার সাথে ঘটলো। সে আবার যাবে দিনের আলোতে। আর টাকাটা কার্ডে পে করা ছিল, শপের অ্যাকাউন্ট হিস্ট্রি উইথ ব্যাংক এভরিথিং সে চেক করলো। দ্য টাইম ইজ নট প্রেজেন্ট দেয়ার। 9:45 মেবি ডেলিভারিটা আসছিল। হি স্টার্টেড টু ডেলিভার 10 like 5:10। যাই হোক, মজার ব্যাপার হচ্ছে ওই টাইমের কোনো হিস্টোরি নাই আর কোনো কিছু সে পায়নি। বাট তার কাছে সেই যে 10 পাউন্ডের একটা নোট টিপ হিসাবে দিয়েছিল তার কাছে ছিল। পরে ওর ফ্রেন্ড ডমিনোসের জবটা ছেড়ে দেয়, সে ডেলিভারি টোটাল জবটা ছেড়ে দেয় ড্রাইভ করো রাত্রেবেলা। আর তার ধারণা যেটা হচ্ছে যে লোকটা ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করতো অথবা একটা অতিরিক্ত আত্মা টাইপের এই টাইপের ছিল। আর ওই 10 পাউন্ডের নোটটা কিন্তু স্টিল তার পকেটে ছিল। পরে সে নোটটা পুড়িয়ে ফেলে। এই ছিল ঘটনা রাসেল ভাই। থ্যাংকস অল অফ দ্য লিসনার্স অফ ভূত এফএম, থ্যাংক ইউ। এবং আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন। মোস্তাক আমাদের সাথে এই মুহূর্তে আছেন এবং রেগুলার থাকেন, নামটা না পড়লেই না। মোস্তাক এবং তার বেবি মাহিশা এবং ওয়াইফ প্রজাপতি, তারা সবাই আমাদের সঙ্গে শুনছেন। এবং আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং কোথা থেকে এসেছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইব্রাহিম হাসান রুবেল, আমি এসেছি শাহজাদপুর থেকে। জি জি রাজ ভাই, আমার ঘটনায় চলে যাচ্ছি। আমার ঘটনাটি ঘটে রিসেন্টলি ফেব্রুয়ারির আমরা 21 তারিখে ঢাকাতে কক্সবাজার যাই। তো আমরা শুক্রবার রাতে যাই। তো শনিবার রবিবার 2 দিন আমরা কক্সবাজার থাকি। তো শনিবারে প্রথম দিন আমাদের কোনো প্রবলেম হয়নি, আমরা ঠিকঠাকভাবেই ছিলাম। তো সেকেন্ড দিন আমরা যেদিন আসবো, তো সেদিন আমরা চিন্তা ভাবনা করি যে আমরা কিছু মাছ আর শুটকি নিয়ে আসবো। তো আমরা সকালে ফিশারি ঘাট থেকে মাছ আর শুটকি নেই। তো ওই দিন আমাদের প্ল্যানটা থাকে আমরা হিমছড়ি নানি সকালে ঘুরে, দুপুরে কক্সবাজারটা একটু ঘুরে চিন্তা করে আমরা রাতে আমরা কাপ্তাই চলে যাবো আমার খালামণির বাসায়। তো আমরা দুপুরে যখন হিমছড়ি থেকে আসি তখন আমরা যখন ড্রেস চেঞ্জ করতেছিলাম তার মধ্যে আমরা প্রায় 10-12 জন ছিলাম, আমরা ফ্যামিলি মেম্বার সহ। তো অর্ধেক লাঞ্চ করে ফেলছে সবাই, আর বাকি আমরা কয়েকজন বাকি ছিলাম। তো যখন আমি লাঞ্চ করতেছিলাম তখন একটি পাগল দেখলাম যে একটা ঝাউ গাছের নিচে আমি খাইতেছিলাম। তো উনি এক দৃষ্টিতে আমার দিকে তাকায় আছে। তো আমি ওনাকে ইশারা দিয়ে বললাম যে উনি খাবে কিনা। তো উনি মাথা নাড়িয়ে বললো যে হ্যাঁ খাবে। তো পরে আমরা ওনাকে ডেকে এনে আমরা হোটেলের সামনে এনে একটা চেয়ারে ওনাকে খাবার দাবার দিই এবং চলে আসার সময় বলি যে আপনার কোনো কিছু লাগলে আপনি এখান থেকে খাবেন আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালোভাবে পৌঁছাতে পারি। আমরা ঘুরতে এসেছিলাম, ভালোভাবে যাতে পৌঁছাতে পারি। তো এটা বলে আমরা চলে আসি। তো ওই দিন রাতে আমরা রওনা দিই প্রায় 10টা সাড়ে 10টার দিকে। তো যখন আমরা কক্সবাজার থেকে রওনা দিই, আমাদের গাড়ি যখন লিংক রোড ক্রস করে বাংলা বাজারের আগে একটা জায়গায় এসে এই টাইমে আসে, ওই সময় দেখি যে আমাদের ওইখানে আমাদের গাড়িটা টোটালি কোনো ব্রেক কাজ করতেছে না। তো আমাদের গাড়িটা ব্রেক না কাজ করার কোনো কারণই নেই, কারণ আমরা কক্সবাজার যাওয়ার কিছুদিন আগে আমাদের গাড়ির ব্রেক শুগুলো চেঞ্জ করছিলাম।
তো ওইখানে ব্রেক কাজ না করার কোনো কারণ নাই। তো তারপর ওইখানে কাজ করতেছে না, আমাদের ড্রাইভার খুব কষ্ট করে ওইখানে গাড়িটা একটা জায়গায় সাইড করে। তো যে জায়গায় গাড়িটা সাইড করে স্টপ করে, আমি এটা একটু বর্ণনা দিচ্ছি। রাস্তাটা বাম সাইডে আমাদের গাড়িটা থাকে, তার পাশে হচ্ছে ধান খেত, তার ডান সাইডে একটা নষ্ট ট্রাক ছিল, আর ওই পাশে একটা নদী ছিল। তো আমরা চিন্তা করলাম যে এইভাবে এই গাড়ি নিয়ে তো আর বেশি দূর যাওয়া যাবে না। আমরা চিন্তা করলাম গাড়িটা ব্যাক করে আমরা টানিগোনা গ্যারেজ থেকে গাড়িটা কাজ করিয়ে নিব। তো এই টাইমে আমরা গাড়িটা ঘুরিয়ে টাউনের দিকে নেওয়ার চেষ্টা করি। এই টাইমেই হঠাৎ ওই সময় ওখানে কোনো গাড়ি ছিল না। তো হঠাৎ পিছন থেকে একটা অনেক পুরাতন একটা গাড়ি এসে আমাদের গাড়িটা ঠিক ক্রস করে, মানে একদম আমাদের গাড়িটা থেকে একদম কাছাকাছি ছিল, আমাদের গাড়িটা ক্রস করি পাশের ডান পাশে যে গাড়িটা ছিল ওই গাড়িটাতে অ্যাক্সিডেন্ট করে। তো মজার অসম্ভব অদ্ভুত ব্যাপার হচ্ছে এটাই যে ওই গাড়িটা যে অ্যাক্সিডেন্ট করলো, ওই গাড়ি থেকে কোনো লোকের কোনো শব্দ নেই, কিছু নেই। গাড়িটা ঠিক আবার 10-20 সেকেন্ড পরে গাড়িটা অটোমেটিকলি ব্যাক দিয়ে সে আবার উল্টা পথে চলে গেল। তো তারপরে আমরা টাউনে যে যখন গাড়িটা গ্যারেজে কাজ করাই, তখন আমরা প্রথমে মেকারকে কিছু বলি না। তো উনি সব চেক করে দেখে যে আমাদের ব্রেক শু গুলো সব ঠিকই আছে, কোথাও কোনো সমস্যা নেই। তখন আমরা ওনাকে বলি যে আমাদের সাথে অ্যাকচুয়ালি এমন ঘটনা ঘটছে, এই জায়গাটাতে এসে আমাদের গাড়িটা টোটালি ব্রেক কাজ করে না, এবং আমরাও ওইখান থেকে যখন 10-20 ফিট দূরে আবার নিয়ে আসতেছি তখন আমাদের ব্রেকটা ঠিকই কাজ করতেছে। তারপরে আমরা আপনার কাছে আসছি যে এটা কনফার্ম হওয়ার জন্য যে আসলে এটা কি ব্রেকের সমস্যা নাকি অন্য কোনো সমস্যা। তখন ওই গ্যারেজের লোকটি বলতেছে যে হ্যাঁ, আপনারা যে জায়গাটার কথা বলছেন এই জায়গাটা আসলে ভালো না, এই জায়গাটা আমরা আগে ওই সম্বন্ধে অনেক কিছু শুনছি, অনেক ড্রাইভারই দেখছে ওই জায়গাটাতে যে রাস্তা 2-3টা রাস্তা হয়ে যায়। তো ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা পরবর্তী ঘটনায় যাব। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। এবং কোথা থেকে আপনি আসছেন? হ্যালো লিসেনার, আমি ফেরদৌস মিলন। আমি এসেছি ওল্ড টাউন থেকে। মুখটা একটু কাছে নিয়ে আসেন। জি। আমি এসেছি ওল্ড টাউন থেকে। আমি ফেরদৌস মিলন। আমার ঘটনাটা মূলত ওল্ড টাউনেরই একটা জায়গায়, সেটা হচ্ছে বাবুবাজার নামক এলাকা। তো এক সময় ছিল, এটা প্রায় 1983 ঘটনা। তো তখনও ওই এলাকায় বেশ কিছু ওই টিনের ঘর বা বাঁশের ঘর ছিল। তো টিনের ঘর বা বাঁশের ঘরের পরবর্তীতে ওইখানটা ভেঙে একটা বিল্ডিং, মূলত যে জায়গাটা বিল্ডিং হয় সেখানে এলাকাবাসী অনেকেই বলেছিল যে এই জায়গাটা তোমরা বিল্ডিং করো না, কারণ এলাকাবাসী ওই জায়গাটা দিয়ে প্রায় দেখা যেত যে মানে হাত নেই বা পা নেই বা অন্ধ, মানে এই টাইপের লোকগুলি ওখানে অবস্থান করত। এবং কখনো কখনো এমনও দেখা যেত যে ওখানে মাথাবিহীন কোনো একটা লোক পড়ে আছে। তো পরবর্তীতে এরকম কোনো লাশ টাশ বা এরকম কিছুই পাওয়া যেত না, যার কারণে এলাকাবাসী ওই জায়গাটা অ্যাভয়েড করে চলতো অল টাইম। তো ঘটনা ঘটে ওখানে যখন একটা বাড়ি হয়, ওই বাড়িওয়ালার যিনি ওয়াইফ তো প্রেগনেন্ট থাকে। প্রেগনেন্ট থাকার পরে যখন ওনার বাচ্চা হবে তো হসপিটালে নিয়ে যান। হসপিটালে নেওয়ার পরে বেবিটা হওয়ার 2 থেকে 3 দিন পর ওই হসপিটালে থাকা অবস্থায় কথা বলা শুরু করে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে 2 থেকে 3 দিনের একটা বেবি যখন বাবা বা মা অস্পষ্টভাবে শোনা যাচ্ছে, তখন অনেকেই ভয় পায়। তো এলাকার হুজুরকে দেখানো হয় যে এটা কিরকম কেন হচ্ছে। তো উনি বলেন যে এই সম্পর্কে ওনার তেমন কোনো ধারণা নেই, তো ওনার পরিচিত এক হুজুর আছেন যিনি এই সম্পর্কে ভালো বুঝেন। তো উনি ওনাকে খবর দেন। উনি আসতে আসতে প্রায় 10 থেকে 12 দিন। তো এর মধ্যে বাড়ির লোকজন প্রায় ভয়ে অস্থির। তো ওই হুজুরটা যখন আসেন, হুজুরটা এসে বলেন যে এর সাথে কোনো একটা খারাপ জিনের বা জিন জাতীয় কোনো কিছুর একটা আছর আছে, তো ওনার আরো ভালো করে বুঝতে হবে। তো উনি বাচ্চাটার সাথে কথা বলা শুরু করেন এবং বাচ্চাটাও এই হুজুরের সাথে কথা বলে। এই বাচ্চাটার বয়স হচ্ছে লিসেনার 12 থেকে 13 দিন। তো এই বাচ্চাটা যখন কথা বলা শুরু করে, বাচ্চাটাকে হুজুর জিজ্ঞেস করেন যে তুমি কোথা থেকে এসেছো। তখন এই বাচ্চাটাই বলতেছে যে আমি ওই হসপিটাল থেকে ওকে দেখেছি এবং ওকে দেখে আমার পছন্দ হয়েছে, একে আমি নিয়ে যাব এবং একে আমি লালন পালন করে আমার সাথে বড় করব। তো হুজুর বলে না, তুমি একে তো নিতে পারবা না, তো তুমি ভালো ভালো ছেড়ে দাও। তো ও বলতেছে না, আমি একে কিছুতেই ছাড়বো না। তখন হুজুর একটা বেত নিয়ে পাশের মাটিতে বাড়ি দিচ্ছেন, তো সাথে সাথে বাচ্চাটাকে একটা আঁচড় করতেছে। তো বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পরে বলতেছে যে তুমি আমাকে বেশি মেরো না, আমি যদি মরে যাই তাহলে আমিও মরবো, সাথে বাচ্চাটাকে নিয়ে মরবো। তো এই কথা শুনে হুজুরটা তারপরেও তাকে একটু রিকোয়েস্ট করা শুরু করলেন। তো রিকোয়েস্টের এক পর্যায়ে ওই বাচ্চাটা বলতেছে, মানে বাচ্চাটার সাথে যে আছে সে বলতেছে যে ঠিক আছে, তুমি আমাকে এত কেজি মিষ্টি দাও, আর আমাকে আমি আরেক দিনের কথা বলবো, আমাকে এতদিন একটা ছাগল দিবা, দিলে আমি একে ছেড়ে চলে যাব। তো কোথায় মিষ্টি দেব?
তো সে ওই বাড়িরই তার বাড়ির নিচের অংশটার মধ্যে বলতেছে যে বাড়িটা মূলত ছিল 4 তলা, তারা 4 তলায় থাকতো। তো নিচের এই জায়গাটায় তুমি এত কেজি মিষ্টি রেখে আসো, তো মিষ্টি রেখে আসো, আশেপাশে সব লোক চলে আসে, তো তুমি যাবা, এটা সাইন কি? তো বলতেছে যে আমি যখন যাব তখন ওই বাহিরের একটা জুতা উল্টে রেখে চলে যাব। তো বাচ্চাটা যখন এই কথা অবতা মিষ্টি টিষ্টি রাখা হয়, তো হুজুরটা যখন কথা বলছে, এক পর্যায়ে বাচ্চাটা হাঁটা শুরু করে। হাঁটতে হাঁটতে দরজার পর্যন্ত প্রায় 10 থেকে 12 ফিটের মতো হবে, এই পর্যন্ত এই 12-13 দিনের বাচ্চাটা হাঁটা শুরু করে হেরন্ত আসে, এসে দেন ওখানে এসে সে চিত হয়ে পড়ে যায় এবং কান্না করে দেয়। এবং বাইরে এসে দেখা যায় ঠিকই যে একটা জুতা উল্টানো এবং বাইরের মিষ্টিগুলোও সেখানে উধাও, কিছুই নেই সেখানে। তো বাড়ির লোকজন ভাবে যে ঠিকই আছে, ভালো হয়ে যাচ্ছে। তো এরপরে বেশ কিছুদিন যাওয়ার পরে তাদের সেই একটা ছাগল দেওয়ার কথা তারা ভুলে গিয়েছিল। তো তারা ভাবছে যে সব ঠিক আছে, ভালো হয়ে গেছে, এখন আর দেওয়ার প্রয়োজন নেই। তো দেখা গেছে তার কয়েকদিন পরে, 7 থেকে 8 দিন পরে তাদের ছাগলটা দেওয়ার কথা ছিল। তো ওই টাইমটা ক্রস করার কয়েকদিন পরে বাচ্চাটা মারা যায়। আচ্ছা, আপনার নামটা একবার বলবেন? আমার নামটা ফেরদৌস মিলন, আমি মূলত ওল্ড টাউন থেকে এসেছি। সো ফেরদৌস মিলন ওল্ড টাউন থেকে এসেছেন। যে ঘটনাটা বললেন সেই ঘটনাটা প্রায় মানে অবিশ্বাস্য একটা ঘটনা, বাট উনি যারা ওল্ড টাউনে, আপনি তো অনেকদিন ধরে থাকেন ওল্ড টাউনে, তো আপনি নিশ্চয়ই মানে এই ঘটনাটা ঘটেছে কোথায়? এই ঘটনাটা ঘটেছে হচ্ছে বাবুবাজার বাদামতলী নামক এরিয়া। তার মানে নিশ্চয়ই ওখানকার এলাকাবাসী সবাই জানেন। তো এলাকাবাসী যদি না জানেন তাহলে আপনি মানে আপনার কাছে আপনার যারা এলাকাবাসী যারা আপনাকে চেনেন তারা নিশ্চয়ই এই ব্যাপারটা সম্পর্কে জানবেন। এবং আমি তো বলেই দিলাম যে কোথায় ঘটনা ঘটেছে এবং কোথায় কি হয়েছে, এটা উনি আরো ভালো বলতে পারবেন। আমরা পরবর্তী ঘটনায় যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, এবং তার মাঝখানে আমি একটু আমাদের ফেসবুকে যে কমেন্টগুলো রয়েছে সেই কমেন্টগুলো পড়ে ফেলতে চাই। আমি দেখতে পাচ্ছি যে আমাদের এইখানে অনেকেই লিখছেন, এবং আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে লিখছেন যারা, তাদের মধ্যে রয়েছেন হোসেন আরমান, এবং আমাদের সাথে রয়েছেন, তিনি এনজয় করছেন আমাদের সাথে। দেখতে পাচ্ছি এমডি আল আমিন আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি মাহফুজ আহমদ, এবং আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি শাহিন হাওলাদার, এছাড়াও মোহাম্মদ ইরফান আমাদের সাথে আছেন। মাহফুজ আহমেদ আবারও লিখেছেন, আমাদেরকে লিখেছেন দেখতে পাচ্ছি আমাদেরকে আমার আচ্ছা নামগুলো একটু আপনাদের অরিজিনাল নামটা যদি দিয়ে তারপরে ফেসবুকের আইডিটাতে অন্তত ভূত এফএমে কমেন্ট করার সময় একটু অরিজিনাল নামগুলো দিলে ভালো হয়। এবং আমাদেরকে দেখতে পাচ্ছি এস এম খোকন আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন এমি রিয়াদ, এছাড়া আবির হোসাইন আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি আরো মাসুদ রানা সহ আরো অনেকেই। যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন? তো লিসেনার্স, পাপুন বলছিলাম, এসছি মোহাম্মদপুর শ্যামলী থেকে। আচ্ছা, আপনি বলছিলেন যে ব্ল্যাক ম্যাজিক নিয়ে আপনার চোখের সামনে দেখা একটা ঘটনা রয়েছে, এবং আপনি তার আগে বলছিলেন যে আমাদের যে লাস্ট এপিসোডে যে অতিথি এসেছিলেন যিনি একটা ঘটনা শেয়ার করার সময় আমরা অডিও ক্লিপে কাকের সাউন্ড শুনছিলাম ব্যাকগ্রাউন্ডে, আপনি বলছিলেন যে এটা আপনি বিশ্বাস করেছেন, রাইট? জি, অবশ্যই। এবং আপনি বলছিলেন যে উনি জিন দ্বারা পজেসড। জি, এটা আপনি একদম বিশ্বাস করেন? হ্যাঁ, বিশ্বাস দ্যাট মিন্স কথা হলো যে হ্যাঁ, একদম বিশ্বাস করেন। তো আপনি আমাদের যে মেইলটা পাঠিয়েছিলেন সেই ইমেইল আপনি শুরুতে লিখেছিলেন যে এই ঘটনাটা আপনার যে মানে এটার আপনার এক্সপ্লেনেশন আছে। তো আপনি মানে এটা হচ্ছে ওই যে কাক ডাকার এই আলামতটা এবং ওই সময় গল্প বলার সময় বারবার ডিস্টার্ব করা, এটা পুরোপুরি জিন করছিল? হ্যাঁ, অবশ্যই। এবং জিনটা কি মানে তার আশেপাশে কোথাও ছিল? তার সাথে আগে থেকেই ছিল। আচ্ছা, কোনো না কোনো রিজনে তার কাছে আসছিল, কোনো না কোনো ভাবে তার কাছে আসছিল, এই এক কথা যে সে ছিল এই জন্য করতেছিল। ওকে, সো এটা আপনার এক্সপ্লেনেশন। আমরা চলে যাব আপনার ঘটনা। আপনি বলেছিলেন যে ব্ল্যাক ম্যাজিক যে আসলে কাজ হয় বা এরকম কিছু একটা আপনি একদম সামনাসামনি দেখেছিলেন। কে হন যিনি ব্ল্যাক ম্যাজিক করেন? আপনার কে হন তিনি? আচ্ছা, তিনি আত্মীয়তা সম্পর্কে আমার দাদা হন। থাকেন রংপুরে। আচ্ছা, টার্মিনালে, নামটা মেনশন করছি না। রংপুরে যারা থাকে তারা সবাই ভালো মতোই চিনে রংপুর টার্মিনাল। আচ্ছা, সো কথা হলো যে আমার হোম ডিস্ট্রিক্ট ঠাকুরগাঁও, ওখান থেকে রংপুরে আসতাম আমরা এই সমস্ত কাজ শোনার জন্য, দেখার জন্য, মজা লাগতো আর কি। তো একবার আসলাম কালী পূজার সময়, অমাবস্যার সময়। তো ওই সময় ভাই বিভিন্ন ধরনের কাজ কারবার করলো, করার পরে এক মাঠের মধ্যে আমরা দাঁড়ায় আছি। তো ভাই বলতেছে দেখবি এক জিনিস। কি ভাই? 2-3টা তালি ইউজ করলো। তালি আমরা নর্মালি যেভাবে তালি দিই, ক্ল্যাপ করি, সেভাবে তালি ইউজ করলো। তো তারপর আমরা কিছু দেখতে পেলাম না, আমরা একটু হাসি মজা করলাম যে হ্যাঁ ভাই কিছু তো হলো না। তো ভাইও কিছু বললো না, ভাই চলে গেলাম, আমরাও চলে আসলাম।
তো আসার সময় এক স্কুলের নাম আমি মেনশন করছি না, স্কুলে আমরা দাঁড়ায় আছি, আমরা 3 ভাই ছিলাম, আমি, বাপ্পি, রিয়াদ, সবচেয়ে ছোটজন রিয়াদ, তারপরে আমি, তার সবচেয়ে বড় হলো বাপ্পি। তো রিয়াদ দাঁড়ায় ছিল, আমি দাঁড়াইছিলাম, বাপ্পি ভাই দাঁড়ায় ছিল। ওইখানে অমত অবস্থায় রিয়াদ মজা করে বললো যে ভাই তো তখন ইউজ করলো, এটা কিছু হলো না, দেখে আমরা একটু ইউজ করি। তো রিয়াদ একসাথে 3টা ক্লাব ইউজ করলো, 3বার তালি বাজাইলো। আমরা চোখের সামনে দেখতে পেলাম রাসেল ভাই কাফনে পড়া লাশ, যতদূর চোখ যাচ্ছে, মানে মাঠটা যত বড় আর কি, সারি হয়ে দাঁড়ায় আছে। আমরা 3 জন একই প্লেসে একই টাইমে এই জিনিসটা দেখছি। এবং এটা তালি বাজানোর সঙ্গে সঙ্গে হয়েছে? তালি বাজানোর সঙ্গে সঙ্গে। আমাবস্যা রাত ছিল, কালী পূজার রাত ছিল। আচ্ছা, ওকে। সো এটা আপনার একদম চোখের সামনে দেখা? চোখের সামনে। সাধারণত কি এদেরকে কি কোনো কাজে ব্যবহার করে এরকম মনে করছেন আপনি? হ্যাঁ, এদেরকে কাজে ব্যবহার, ডেকে নিয়ে এসে কাজে ব্যবহার করে বলছেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একটা ছোট্ট ব্রেকে যাব এবং ব্রেকের পরে আবারও ফিরে আসছি। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড, রেডিও ফুর্তি, অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Bhoot FM. The night comes alive with Gramophone. Yes, the night comes alive with Gramophone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি 8.2 FM। আর আগামী সপ্তাহে আমরা যাচ্ছি বরিশালে। সুতরাং বরিশালবাসীকে অনুরোধ করবো যে আপনারা আপনাদের জীবনের সেরা ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। আমাদের অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm, স্পেলিংটি হচ্ছে BHOOTFM@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনি বরিশালে যেহেতু যাচ্ছে, আপনি যেহেতু বরিশালবাসী, আমরা চাইবো যে আপনি স্টুডিওতে এসে শেয়ার করেন। এবং আমরা গতবারে যে ঘটনাগুলো পেয়েছি সেই ঘটনাগুলো ভালো, বাট ওইরকম যে খুবই ভালো কিছু এখনো পেয়েছি সেরকম বলবো না। সো আমি বলবো যে আমরা চমকে দেবার মতো আজকের এপিসোডের শুরুর ঘটনাগুলো বিশেষ করে যেরকম ছিল, এবং আমার সেরকম চমকে দেওয়ার মতো শুরু, মানে কি আজকে পুরোটা এপিসোডই ছিল দারুণ জমজমাট কিছু ঘটনা দিয়ে, এবং আপনারা দেখেছি যে তার সেরকম প্রশংসাও করেছেন। সো সেরকম ঘটনা আমরা কিছু চাই। আমরা চলে যাচ্ছি আমাদের সর্বশেষ অতিথির কাছে। আপনার নামটা একটু বলবেন এবং কোথা থেকে আপনি এসেছেন আরেকবার বলে দেন সবাইকে। হ্যালো এভরিওয়ান, আমি ইশাক, আমি নিউজ কার্টন থেকে এসেছি। আচ্ছা, ছোট্ট করে আপনার জি, আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। এটা হয়েছিল আপনার উত্তরাতে। জি, উত্তরাতে আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় থাকতে যাই। তখন আমি, আমার ফ্রেন্ড এবং ওই ফ্রেন্ডের একটা ছোট ভাই থাকে ওইখানে। থাকার পরে আমরা রাতে বের হলাম, রাতে 12টার সময় বের হয়েছি, 12টা সাড়ে 12টার সময় বের হয়ে আমরা হাঁটতে 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 গল্প করি। এরপরে একটা রোডের একটা সেক্টর, ওই সেক্টরে 14 সেক্টর ওইটা ছিল, রোডের মোড়ে এসে আমরা একটা চা দোকান ছিল, চা দোকানে চা খাই। আমরা চা খেতে খেতে হঠাৎ যে ছোট ভাইটা ছিল সে হঠাৎ দাঁড়িয়ে গিয়েছে। চা খেতে খেতেই দাঁড়িয়ে যাওয়ার পরে সে পিঠে হাত দিল, ব্যাক সাইডে হাত দিয়ে বললো যে সে একটু ব্যথা পাচ্ছে। তো সে ওখানে থাকতে চায়নি, সে বললো যে আমরা বাসায় যাই, আমরা ওইখানে থাকবো না। তো সে যেটা বললো, এরপরে আমরা বললাম কেন, কি হয়েছে? চা খাচ্ছি, আর একটু থাকি, মাত্র বের হলাম। যে না ভাইয়া, আমার খারাপ লাগতেছে শরীরটা, আমি থাকবো না, আমি বাসার দিকে যেতে চাচ্ছি। বললাম যে আচ্ছা ঠিক আছে। চা শেষ করে আমরা আবার বাসার দিকে ব্যাক করলাম। ব্যাক করার পরে যেটা হয়, সে পিঠে হাত দিয়ে এসে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে সে বলে যে, সে কোনো কথা বলে না। তখন আমরা বললাম যে কি হয়েছে, তুমি পিঠে হাত দিয়ে এরকম হাঁটতেছো কেন? তো সে বললো যে আমার পিঠে ব্যথা করছে, আমি হাতটা নামাইতে পারতেছি না। পিঠ থেকে আমি হাতটা, ব্যাক সাইডে যে হাতটা সে ছেলেটা নামাতে পারছিল না। তো আমি কি করলাম, আমি আমার ওই ফ্রেন্ডকে বললাম আচ্ছা ঠিক আছে, দেখি কি হয়েছে, ওর পিঠে ব্যথা পেয়েছে, হয়তো টান খেয়েছে বা কিছু। তো ওর লেফট হ্যান্ডটা ব্যাক সাইডে দিয়েছিল। আমরা কি করলাম, আমরা দুইজনই হাতটা নামানোর ট্রাই করি, দুইজনই প্রেসার দিয়ে হাতটা নামানোর ট্রাই করি, বাট আমরা নামাতে পারছিলাম না। সো রাসেল ভাই, যেটা হয় আপনার যদি ব্যাক সাইডে এরকম হাত থাকে, একটা লেফট হ্যান্ড, আপনি যদি নামানোর চেষ্টা করেন তাহলে ইজিলি নেমে যাবে হাতটা। মানে সে এত শক্তি দিয়ে হাতটা ধরে রাখছিল যে আমরা নামাতে পারছিলাম না। এরপর যেটা হলো, আমরা হাঁটতে থাকি, হাঁটতে হাঁটতে এরপরে হঠাৎ করে ওই ছেলেটি, আপনার একটা গাছ ছিল, সে ওই রোডেই একটা গাছ ছিল, গাছের সাথে যে সে দাঁড়ায়, গাছের সাথে দাঁড়িয়ে আমাদের দিকে তাকায়। তো আমরা একটু বললাম যে কি হয়েছে, তুমি ওইখানে যাচ্ছ কেন? বাসে যাচ্ছি আমরা, তুমি আবার ওইখানে যে দাঁড়ালা কেন?
সো এরপরে যেটা হলো সেটা আমি এখনো আমার চোখে ভাসে, বা আমি মাঝে মাঝে মনে করলে আমার অনেক ভয় পাই। এরপরে যেটা হলো আসল ভাই, সেটা হলো সে ওই গাছের একটা ডাল ছিল, বেশি উঁচু না, ছোট একটা গাছ ছিল, গাছের ডালের উপরে সে ডিগবাজি খেয়ে উঠলো, উঠে সে বসেছিল গাছে, বসে সে আমাদের দিকে তাকিয়ে সে হাসা শুরু করলো, লিটারালি তাকিয়ে হাসছে, হেসে হেসে সে জাস্ট আমাদের দিকে তাকিয়ে আছে এবং হাসতেছে। তো আমরা অনেক ভয় পেয়ে গেছি তখন, যে সে এরকম কিভাবে সে গাছে উঠলো এটাই আমরা বুঝলাম না। যে তারপরে সে হাসতেছে, হাসতে হাসতে সে পরে আমরা ওইখানে একটু তাকে চিল্লাই যে গাছ থেকে নিচে নামো, চিল্লাই বললাম, বলার পরে সে নামছিল না, সে জাস্ট ওইখানে বসে আমাদের দিকে তাকিয়ে হাসছে। আমরা একটু ভয় পেয়ে যাই, ভয় পাওয়ার পরে সে এরপরে একটু পরে সে আবার গাছ থেকে নামে, একটা লাফ দেয়, লাফ দিয়ে নেমে সে ওইখানে বসে পড়ে, বসে সে ওইখানে মানে আর কোনো কথা বলে না, সে সেন্সলেস হয়ে যায়। সেন্সলেস হয়েছে, এরপর আমরা কি করলাম, আমরা ওইখানে বসেছিলাম অনেকক্ষণ, কি করব। তো তাকে আমরা দুইজনই তাকে উঠিয়ে আমরা এরপর ওইখানে একটা রিক্সা ধরলাম, রিক্সা ডেকে আনলাম, একটু রিক্সা ডেকে এনে তাকে রিক্সা উঠালাম, উঠিয়ে এরপরে আমরা বাসায় গেলাম। বাসায় যেয়ে এরপরে আমরা পরের দিন সে যখন উঠে সে সকালে উঠেই সে তার বাসায় চলে যায়, সে আর আমাদেরকে ওইরকম কিছু বলে না। পরের দিন আবার আমরা, পরের দিন ছিল শুক্রবার আপনার নামাজের পরে আপনার তার বাসায় গেলাম। বাসায় যাওয়ার পরে তাকে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে, গতকালকে রাতে যে তুমি এরকম করছিলে কি হয়েছিল। সে বললো ভাইয়া গতকালকে রাতে কি হয়েছে। আমি বললাম যে গতকালকে রাতে তুমি চা দোকানে চা খাচ্ছিলাম, এরপরে তুমি বললা পিঠে ব্যথা, এরপরে তুমি ওইখান থেকে আসার সময় তুমি গাছে উঠে গেলে, এরপরে এইভাবে তাকিয়েছিলে আমাদের দিকে হাসতেছিলে। তো বললো যে কখন ভাইয়া, আমি আমার যতটুকু মনে আছে আমরা চা খাচ্ছিলাম, আমরা একসাথে চা খাচ্ছিলাম, চা খাওয়ার পরে এরপরে তো আপনারা চলে গেছেন, এরপর আমি আমার বাসায় চলে আসছি, এরপরে আর আমার কিছু মনে নেই, জাস্ট এতটুকুই হয়েছিল। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের শেষ করতে হবে, সময় একেবারে শেষ হয়ে গেছে আজকে, এবং যাওয়ার আগে জানিয়ে যাই যে আগামী সপ্তাহে আমরা আসছি বরিশালে, এবং আশা করছি যে বরিশাল থেকে আমরা অনেক দারুণ দারুণ ঘটনা পাবো। এবং বরিশালবাসী আপনারা SMS পাঠান, আমাদের SMS পাঠানোর অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radio40.fm, which is BHWTFM@radio4.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন কিন্তু বাড়ি বরিশালে, তারা আমাদেরকে ঘটনা ডেফিনেটলি অডিও ক্লিপের মাধ্যমে পাঠাতে পারেন, এমনকি আমাদেরকে ঘটনা আপনি ইমেইলও করতে পারেন। আপনাদের ঘটনার প্রতীক্ষায় থাকলাম। কথা হবে আবারও আগামী সপ্তাহে বরিশাল থেকে। সেই পর্যন্ত সবাই সুস্থ। আচ্ছা, তার আগে বলতে আমাদের ফেসবুক অ্যাড্রেসটা কি? ফেসবুক অ্যাড্রেসটা হচ্ছে আমাদের www.facebook.com/radio.ফুর্তি and www.facebook.com/bhutfm.russell। কথা হবে আগামী সপ্তাহে, আগামী শুক্রবার বরিশাল থেকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।